আজ মিরপুর থানায় নতুন এসএইচও আসবে, তাই সবাই এসএইচওকে ওয়েলকাম করার তৈয়ারি করছে। সেই থানার এসআই রেশমা খানের সব দায়িত্ব পড়েছে। তাকে সাহায্য করছে কনস্টেবল হারু, মিম্মা ও হেড কনস্টেবল তিথি। মিম্মা ও রেশমা খুব ভালো বন্ধু। তিথির স্বপ্ন সে রেশমাকে সরিয়ে এসআই হবে, তাই সে রেশমাকে পছন্দ করে না। মিম্মা এসে রেশমাকে বলে, দোস্ত, স্যার কখন আসবে? বুঝতে পারছি না, অনেকক্ষণ তো হয়ে গেল। স্যারের তো চলে আসার কথা। দেখ, হয়তো স্যার রাস্তা ভুলে অন্য কোথাও চলে গেছে। কি বলছিস? স্যার কি করে রাস্তা ভুলে যাবে? শুনেছি স্যার নাকি এই মিরপুরে থাকতো। তুই স্যারকে চিনিস? হয়তো চিনব, আমিও তো এই মিরপুরে থাকি। স্যার যদি এখানকার হয় তবে তো কথাই নেই। আচ্ছা ছাড়, চল গিয়ে দেখি স্যারের গাড়ি এলো কিনা। এমন সময় তিথি এসে বলে, কনস্টেবল মিম্মা, তুমি আবার এসআই এর সঙ্গে তুই করে কথা বলছো? ম্যাম, এসআই তো আমার বান্ধবী, তাই। তাই কি? থানায় উনি এসআই, থানার বাইরে বন্ধু। থানায় থাকলেই সম্মান দিয়ে কথা বলবে। ওকে ম্যাম। হেড কনস্টেবল তিথি, তুমি ওকে কিছু বলবে না। ও আমাকে তুই করে বলে, এতে তোমার সমস্যা কোথায়? এটা থানা, এখানে এসব চলবে না। আমি থানার এসআই, আপনি আমাকে শেখাবেন আমি কি করব কি করব না? না মানে ম্যাম। তুমি যাও, গিয়ে দেখো স্যারের গাড়ি এলো কিনা। ওকে ম্যাম। তিথি চলে যায়। তখন মিম্মা বলে, দোস্ত, কিন্তু নতুন স্যার আসছে, উনি যদি কিছু বলে? সেটা পরের কথা, আগে স্যার আসুক। উনি কিছু বললে তখন ভেবে দেখব। ওই তিথির কথায় আমি চলবো না। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ছাড়, পরে ভেবে দেখব। বলতে বলতে গাড়ির আওয়াজ। মিম্মা বলে, ওই যে গাড়ির আওয়াজ, মনে হয় স্যার এসে গেছে, চল দেখি। চলো। রেশমা, মিম্মা ও বাকিরা ফুল নিয়ে দাঁড়িয়েছে। গাড়ি থেকে অফিসার নামে। তাকে দেখে রেশমা হাঁ হয়ে তাকিয়ে আছে। রেশমা এই অবস্থা দেখে মিম্মা বলে, এই রেশমা, ওইভাবে তাকিয়ে কি দেখছিস? স্যারকে ফুল দে। তখন রেশমা সবার কাছ থেকে ফুল নিয়ে ছড়িয়ে ফেলে দেয়। তখন সবাই অবাক। মিম্মা মনে মনে বলে, রেশমা, এটা কি করলো? এখন তো স্যার রেগে যাবে। রেশমা এসএইচওকে বলে, সরি স্যার, আমি জানতাম না আমি যদি জানতাম যে আপনি আমাদের থানার ইনচার্জ, তবে আমি কখনোই ফুল দিয়ে আপনাকে স্বাগত জানাতাম না। মিম্মা আস্তে করে বলে, রেশমা, এসব তুই কি বলছিস? তোকে পরে বলবো, এখন তুই স্যারকে কেবিনে নিয়ে যা। ওকে স্যার, এইদিকে আসুন। অফিসার রেশমার উপর খুব রেগে যায়। তা দেখে তিথি মুচকি হাসছে। মিম্মা অফিসারকে কেবিনে নিয়ে গিয়ে বলে, স্যার, এটাই আপনার কেবিন। অফিসার হাতের ইশারায় মিম্মাকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলে। মিম্মা মনে মনে বলে, মনে হচ্ছে খুব রাগী অফিসার। এখন কি হবে আমাদের থানার, কে জানে। মিম্মা রেশমার কেবিনে গিয়ে বলে, আসতে পারি? তুই? স্যার খুব রেগে আছে। দেখে তো মনে হচ্ছে স্যার খুব রাগী। ব্যাপারটা কি বলবি? আর বলিস না, আমি তো কল্পনাই করিনি উনি এই থানার ইনচার্জ হিসেবে আসবে। তুই কি স্যারকে চিনিস? আর তখন ওইভাবে ফুলগুলো বা ছিটে ফেললি কেন? শুনতে চাস? তবে শোন। উনি হলেন আমার কলেজের সিনিয়র, রাসেল চৌধুরী। উনি ফুল পছন্দ করে না। তোর কলেজ সিনিয়র, এখন থানায়ও সিনিয়র? উনি আমার কলেজের সিনিয়র, খুবই রাগী, তবে সবার সঙ্গে নয়। উনি শুধু আমাকে সহ্য করতে পারে না। এসবের মানে কি? তোর সঙ্গে শত্রুতার কারণ জানতে পারি? আর বলিস না, সেই দিন আমার কলেজের ফার্স্ট দিন ছিল। আমি দেরি করতে চাইনি, তাই দৌড়ে কলেজে ঢুকছিলাম। হঠাৎ কোথা থেকে উনি আমার সামনে এসে পড়ে, আর আমি ভুল করে ওনার সঙ্গে ধাক্কা খাই, আর সেখানেই। অতীত। এই মেয়ে, তোমার সমস্যা কি? সরি ভাইয়া, বুঝতে পারিনি। আসলে আজ আমার প্রথম দিন। তাতে আমার কি? তুমি ধাক্কা মেরে আমার কেকটা নষ্ট করে এখন সরি বলতে এসেছো? সত্যি বলছি ভাইয়া, আমি বুঝতে পারিনি। রাসেল তার কয়েকজন বন্ধুদের বলে, এই তোরা মেয়েটাকে বুঝিয়ে দে আমি কে। আমি সরি বলছি তো ভাইয়া। তুমি সরি বললে আমার কেক ঠিক হয়ে যাবে? আজ আমার মার জন্মদিন, তোমার জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল। আপনি আমাকে 25 মিনিট সময় দেন, আমি আপনার কেক বানিয়ে দিচ্ছি। এখন তুমি আমার মায়ের জন্য কেক বানাবে, আর আমি সেটা দাঁড়িয়ে দেখব। স্রেফ 25 মিনিট, তার মধ্যে আমি সব ঠিক করে দিব। দোস্ত, মেয়েটা যখন বলছে একটা সুযোগ দে। দেখ বন্ধু, এটা আমার মায়ের জন্মদিনের কেক,
আমি আমার মাকে বেস্টটা দিতে চেয়েছিলাম। আপনি চিন্তা করবেন না, আমি ভালোটাই করব। সঞ্জু, ওকে বলে দে আমার মা যদি কেক পছন্দ না করে তবে ওকে এই কলেজ ছেড়ে চলে যেতে হবে। ওকে, তাই হবে। না, মেয়েটা এত বড় একটা রিস্ক নিয়েছে, এবার ওকে সুযোগটা দে। ওকে, স্রেফ 25 মিনিট। ওকে, ডান। রেশমা ক্যান্টিনে গিয়ে ক্যান্টিনের মালিকের কাছে অনুরোধ করে কেক বানানোর প্রসেসিং শুরু করে। পরেই 25 মিনিটের মধ্যে একটা কেক নিয়ে এসে রাসেলের কাছে দাঁড়ায়। সঞ্জু বলে, দোস্ত দেখ, মেয়েটা তার কথা রেখেছে, 25 মিনিটের মধ্যেই কেক নিয়ে এসেছে। শুধু কেক নিয়ে এলে তো হবে না, আমার মায়ের পছন্দ না হলে ওকে ওর কথা রাখতে হবে। ওকে ভাইয়া, আমি আমার কথা রাখবো। রাসেল কেকটা নিয়ে বাসায় যায়, তারপর পার্টির আয়োজন করে। রাসেলের বোন রূপসা এসে বলে, ভাইয়া, কেকটা কি তুমি অর্ডার দিয়েছিলে নাকি সঞ্জু ভাইয়া? না বোন, আমি দিইনি, আর রাসেলও নয়। তবে কে, রাহুল ভাইয়া নাকি সজল ভাইয়া? কেউ নয়। তাহলে কি কেকটা উড়ে এসেছে? সেটা বলতে পারিস, কারণ কেকটার পেছনে একটা গল্প আছে, তোকে পরে বলবো। তাই নাকি? তাহলে তো শুনতে হয়, তবে পরে বলবে ভাইয়া। বলবো। এমন সময় রাসেলের মা রুকাইয়া এসে বলে, তোরা এসব কি করেছিস? মা, তোমার জন্য করব না তো কার জন্য করব? এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল। এখন কেকটা কেটে খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। বর্তমান সময়। এমন সময় তিথি এসে বলে, ম্যাম, আপনি কি স্যার ডাকছেন? তুমি যাও, আমি আসছি। ওকে। তিথি চলে যায়। মিম্মা বলে, এই মেয়েটার আমাদের সহ্য হয় না কেন বলতে পারিস? ছাড় তো ওকে, চল দেখি স্যার ডাকছে কেন। চল। রাসেলের কেবিনের কাছে গিয়ে রেশমা বলে, স্যার আসতে পারে? আসুন। রেশমা স্যালিউট দিয়ে রাসেলের সামনে দাঁড়ায়। রাসেল বলে, এই থানার ইনচার্জ কে ছিল? স্যার আমি। ওকে মিস খান, আমাকে লোকাল গুন্ডার ফাইলগুলো দেখান। ওকে স্যার, এখনই নিয়ে আসছি। রেশমা স্টোর রুমে ফাইল নিতে যায়। তিথি পেছন থেকে গিয়ে রেশমাকে স্টোর রুমে লক করে দেয়। অনেকক্ষণ হয়ে যায়, তখনও রেশমা আসছে না দেখে রাসেল মনে মনে বলে, এই মেয়েটা কি শুধরাবে না? মিস মিম্মা, মিস মিম্মা। জি স্যার, ডাকছেন? মিস খান কোথায়? স্যার, রেশমা তো আপনার সঙ্গে ছিল। উনি ফাইল নিতে গেছে, দেখুন কোথায় গেল। ওকে স্যার, দেখছি। মিম্মা স্টোর রুমে যায়, গিয়ে রেশমাকে ডাকে। রেশমা, রেশমা তুই কোথায়? রেশমা স্টোর রুম থেকে বলে, মিম্মা, আমি স্টোর রুমে আটকে পড়েছি। ওকে, আমি দেখছি। মিম্মা সামনে গিয়ে দেখে স্টোর রুম বাইরে থেকে লক। মিম্মা লক খুলে রেশমাকে বার করে বলে, তুই এখানে আটকে পড়লি কি করে? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা স্যার রেগে আছে? খুব রেগে আছে। ওকে, এখন চল। তারা রাসেলের কেবিনে এসে বলে, স্যার ফাইলটা। টেবিলে রেখে যান। রেশমা ফাইলটা টেবিলে রেখে চলে যায়। রাসেল ফাইলগুলো নিয়ে চেক করছে। ফাইলে একটা নাম পায়, শান্ত মস্তান। রাসেল তিথিকে ডেকে বলে, মিস তিথি, এই শান্ত মস্তানকে? রাসেল ভাইয়া, তুমি আমাকে মিস তিথি বলছো কেন? তুমি তো আমাকে তিথি বলতে। কথাটা মিম্মার কানে লাগে। সে রেশমার কাছে যায়। এদিকে রাসেল তিথিকে বলে, মিস তিথি, এটা একটা থানা, কোনো পার্সোনাল কথা বলার জায়গা নয়। যতক্ষণ থানায় আছেন আমি চাইবো আপনি আমাকে স্যার ও আপনি বলে সম্বোধন করবেন। কিন্তু ভাইয়া। বললাম না কোনো পার্সোনাল সম্পর্ক নয়। ওকে স্যার। এদিকে মিম্মা রেশমাকে গিয়ে বলে, দোস্ত, একটা কথা শুনেছিস? কি কথা? তিথি স্যারকে ভাইয়া বলছে, এমনকি তুমি করেও বলছে। কি বলছিস, তাই নাকি? তুই তিথির ব্যাপারে জানিস না, ওর স্যারের সঙ্গে কি সম্পর্ক? আমি তো তেমন কিছুই জানি না। আমি যখন কলেজে ছিলাম তখন তো আমি তিথিকে কখনো দেখিনি রাসেলের সঙ্গে। তুই কি বললি? কি বললাম? বললাম আমি আগে তিথিকে কখনো দেখিনি রাসেলের সঙ্গে। এই যে রাসেল, তুই স্যারকে হঠাৎ রাসেল বললি কেন? তুই তো স্যারকে স্যার বললি, আর না হলে রাসেল ভাইয়া। তবে হঠাৎ রাসেল বললি কেন? ব্যাপারটা কি আমাকে করে বলবি? ব্যাপার তেমন কিছু না। যখন কলেজে ছিল তখন আমার সিনিয়র, তাই রাসেল ভাইয়া বলতাম। পরে রাসেল ভাইয়া থেকে কখন যে রাসেল হয়ে গেল। মানে আমাকে বল।
তবে শোন, সেই দিন ওর মা কেক কাটার পর অতীত। আন্টি, কেকের প্রথম বাইট আমাকে খাওয়াতে হবে। না, আমি সবার ছোট, তাই সবার আগে আমাকে খাওয়াতে হবে। ওকে মা, আগে তুই খা। বলেই রাসেলের মা কেকটা কেটে প্রথম বাইট রূপসাকে খাওয়ায়। রূপসা প্রথম বাইট মুখে দিয়ে একদম চুপ হয়ে যায়। তখন রাসেল বলে, কিরে, নিশ্চয়ই কেকটা বাজে খেতে? আমি আগেই বলেছিলাম আমি ওই মেয়েটাকে ছাড়বো না। তখনও রূপসা চুপ হয়ে আছে, মুখে কোনো কথা নেই। তখন সঞ্জু বলে, আন্টি, আমি খেয়ে দেখি। সঞ্জু ও কেকটা মুখে দিয়ে চুপ হয়ে আছে। তখন রাসেলের মা বলে, কি ব্যাপার যে কেকটা খাই সে চুপ হয়ে যায়? কেকে কি ফেভিকল লাগানো আছে নাকি যে কেক খেলেই মুখ চুপসে যায়? মা, তুমি খেয়ে দেখো। রাসেলের মা কেকটা খেয়ে কিছুক্ষণ চুপ থাকে। রাসেলের হার্টবিট বাড়ছে। কিছুক্ষণ পর বলে, বাহ, এটা কেক নাকি অমৃত? মুখে দিলে সাথে সাথে গলে যায়। এতদিন এত কেক খেয়েছি, এমন কেক কখনো খাইনি। মা, তুমি সত্যি বলছো? কেকটা আসলেই সুন্দর হয়েছে। খুব সুন্দর। আরে বন্ধু, আসলে কেকটা খুব সুন্দর হয়েছে। সত্যি মেয়েটার হাতে জাদু আছে। মেয়ে? কোন মেয়ে? তখনও বলছিলে কেক নিয়ে কি গল্প আছে। আছে তো। তবে শোন, আজ যখন রাসেল কেক নিয়ে আসছিল তখনই একটা মেয়ের সঙ্গে ধাক্কা লেগে কেকটা রাসেলের হাত থেকে পড়ে নষ্ট হয়ে যায়। সঞ্জু সবাইকে মেয়ের কথাটা খুলে বলে। সব শুনে রাসেলের মা রাসেলকে বলে, রাসেল বাবা, যে মেয়েটা আমার জন্মদিনে এত সুন্দর একটা কেক উপহার দিয়েছে, সেই মেয়েটাকে একদিন আমাদের বাসায় নিয়ে আসিস। কিন্তু মা। আমার কথা রাখবি না বাবা? রাখবো মা, তুমি বলেছো, আমি কি না বলতে পারি? হ্যাঁ ভাইয়া, মা ঠিক বলেছে, আমারও মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে। পরের দিন রূপসা স্কুল যাচ্ছিল। কয়েকটা বখাটে ছেলে রূপসাকে ইফটিজিং করে। তখন সেখানে রেশমা এসে বলে, আই, তোরা মেয়েটাকে যেতে দে। তাহলে কি তোমার সঙ্গে খেলবো সোনা? খেলবি? আয় তাহলে। বলেই ছেলেদেরকে খুব মারে রেশমা। তখন তারা বলে, দয়া করে যেতে দিন, আর কখনো ওকে ডিস্টার্ব করব না। এবার মনে থাকবে তো? জি, মনে থাকবে। আমরা আর কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করব না। হ্যাঁ আপু, আর কখনো হবে না। ছেলে দুটো পালিয়ে যায়। তখন রূপসা বলে, থ্যাংক ইউ আপু, আজ আপনি না এলে যে কি হতো। প্রতিদিন ওরা আমাকে ইফটিজিং করে। তুমি বাসায় কিছু বলনি? না, ভয় বলিনি। তুমি এটা ঠিক করনি। ছেলেগুলো আজ যদি কিছু একটা করে দিত তবে কি হতো? তোমার নাম কি? আমার নাম রূপসা। কোন ক্লাস? ক্লাস 10। সাবধানে থাকবে আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। ওকে আপু। আপু, আপনি আমাকে প্রাইভেট পড়াবেন? আমি ইংলিশ ও অঙ্কে কাঁচা। ওকে, তুমি তোমার বাসায় কথা বলে আমাকে জানাবে। ওনারা রাজি থাকলে আমি তোমাকে প্রাইভেট পড়াবো। সত্যি আপু? সত্যি। তাহলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব কি করে? এটা আমার নাম্বার, ফোনে জানিয়ে দিও। ওকে আপু, এখন আমি স্কুলে যাই। যাও, আমারও দেরি হয়ে গেল। রূপসা স্কুল চলে যায়। এদিকে রেশমা কলেজে আসে। তার খুব ভয় করছে, যদি কলেজ ছেড়ে দিতে হয়। সে ভয়ে ভয়ে কলেজের গেটে ঢুকছে। এমন সময় রাসেলের সঙ্গে ধাক্কা। রাসেল রেগে বলে, এই ক্যারে, দেখে চলতে পারিস না? সরি ভাইয়া। আবার তুমি দেখে রাস্তা চলতে পারো না? না মানে ভাইয়া। এই একদম ভাইয়া ভাইয়া করবে না, যাও নিজের ক্লাসে। এর মানে আমি পাশ হয়ে গেছি? পাশ হয়ে গেছো মানে? মানে আপনি কাল বলেছিলেন কেক ভালো না হলে আমাকে কলেজ ছাড়তে হবে। কেক ভালো কি বলছো? এমন কেক আমরা এর আগে কখনো খাইনি। খুব ভালো হয়েছে কেকটা। থ্যাংক ইউ ভাইয়া, আমি এখন যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। এমন সময় একটা মেয়ে এসে রেশমাকে বলে, হাই, আমি সারা খান, ফার্স্ট ইয়ার। তোমার নাম কি? আমি রেশমা, ফার্স্ট ইয়ার। তোমাকে কাল দেখেছিলাম, কথা বলার সুযোগই হয়নি। চলো ক্লাসে যেতে যেতেই কথা বলি। ওকে চলো। আচ্ছা, সিনিয়র ভাইয়ারা কি বলছিল তোমাকে? আরে বলো না, আমি তো ভেবেছি আজ আমার কলেজের শেষ দিন। কেন শেষ দিন কেন? আর বলো না, কাল আমার ভুলে রাসেল ভাইয়ার কেক নষ্ট হয়ে যায়। আর কি, উনি আমাকে বলে আমি যদি ভালো কেক না দিতে পারি তবে নাকি আমাকে কলেজ ছাড়তে হবে। তাই ভয় পেয়েছিলাম। এখন কি ফল পেলে? রেজাল্ট ভালো, পাশ করে গেছি। ও আচ্ছা, যা হয় ভালোর জন্যই হয়। ক্লাস শেষে ক্যান্টিনে গেছে। সেখানেও রেশমার সঙ্গে ধাক্কা খায় রাসেল।
এই মেয়ে সমস্যা কি তোমার? ঠিক করে চলতে পারো না? চোখটা কি কপালে রেখে হাঁটো? সরি ভাইয়া, আমি সত্যি বুঝতে পারিনি। এদিকে কলেজ শেষে বাসায় ফিরতে রাসেলের বোন বলে, ভাইয়া আম্মি, আমি তোমাদের কিছু বলতে চাই। হ্যাঁ বল, কি বলতে চাস? আম্মি, আমার প্রাইভেট টিউটর চাই। এই মুহূর্তে প্রাইভেট টিউটর কোথায় পাবো? তোমাদের খুঁজতে হবে না, আমি ওনাকে খুঁজে নিয়েছি। তোমরা রাজি থাকলে আমি ওনাকে ডাকবো। তা কে সেই নতুন টিউটর? আমি ওই আপুটার নাম জানি না, কিন্তু উনি খুব ভালো। কিন্তু চেনা নেই জানা নেই একজনকে বাসায় নিয়ে আসা কি ঠিক হবে? ভাইয়া উনি খুব ভালো মানুষ। একবার কথা বলে দেখ না, এই মুহূর্তে টিউটর পাওয়া মুশকিল তো আসলে। ওকে, তোমরা কথা বলে নাও, যে পড়বে সে যদি রাজি থাকে তবে আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ ভাইয়া। রূপসা নিজের রুমে গিয়ে রেশমাকে কল দেয়। রেশমা আননোন নাম্বার দেখে ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি রূপসা। কে? রূপসা? আপু, সকালে স্কুলে যাওয়ার পথে আপনি আমাকে বখাটে ছেলেদের হাত থেকে বাঁচালেন। ও আচ্ছা, এবার মনে পড়েছে। তা কি খবর? আপু, আপনাকে প্রাইভেটের কথা বলছিলাম না? হ্যাঁ, কি হয়েছে? কাল একবার আম্মি আপনাকে বাসে আসতে বলেছে। কাল তো আমার কলেজ আছে। আপু, আপনি কলেজ শেষ করে বাসে চলে আসুন। তোমার বাসার ঠিকানাটা সেন্ড করে দিও। ওকে আপু, রাখছি। কাল দেখা হচ্ছে। পরের দিন কলেজে গিয়ে দেখে কলেজ ইউনিয়নের ছেলেরা কাজ করছে। রেশমা সারাকে বলে, সারা, কলেজে কি হচ্ছে? শুনছি কলেজে নবীনবরণ উৎসব হবে, তারই তৈয়ারি চলছে। ও আচ্ছা, চল ক্লাসে যাই। ওকে চলো। এমন সময় রাসেল ডাক দেয় রেশমাকে। এই মেয়ে এদিকে এসো। জি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ বলবো, না তো কি তোমার মুখ দেখার জন্য ডেকেছি? জি ভাইয়া বলেন। ওই তারটা নিয়ে এসো। কোন তার? ওই লাল রঙের তার। রেশমা তার নিয়ে রাসেলকে দেওয়ার সময় তারই পিছিয়ে পড়ে রেশমার রাসেল এই দৃশ্য দেখে রেগে বলে, এই মেয়ে তুমি কোনো কাজ সহজভাবে করতে পারো না? সামান্য একটা কাজ দিয়েছি সেটাও করতে পারছো না। শুধু কেক বানালে হয় না, অন্য কাজও জানতে হয়। জি ভাইয়া। জি ভাইয়া করো না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। বলেই রাসেল রেশমার শরীর থেকে তারগুলো এক এক করে খুলছে। তার খুলতে খুলতে রাসেলের হাত রেশমার শরীর স্পর্শ করে, তাতে রেশমা কেঁপে কেঁপে উঠছে। শরীর থেকে তার ছাড়ানো হয়ে গেলে রেশমা এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সারা এসে বলে, কি রে, কি হলো? এভাবে দৌড়িয়ে পালিয়ে এলি কেন? কিছু না, এমনি। চল ক্লাসে যাই। না, হাজার ক্লাস করবো না, চল একটা জায়গায় যাব। কোথায় যাবি? চল না, দেখতে পাবি। দুইজনে একটা ঝিলের পাড়ে এসে বসে। সারা রেশমাকে বলে, তুই এখানে একটু দাঁড়া, আমি একটু আসছি। কোথায় যাবি? একটু দাঁড়া, এসে বলছি। সারা চলে যায়। রেশমা একা একা দাঁড়িয়ে রাসেলের কথা ভাবছে। এই প্রথম সে অনুভব করলো রাসেলকে তার ভালো লাগতে শুরু করেছে। সে মনে মনে বলে, একটু আগে যেটা ঘটলো তারপর থেকে আমার এমন হচ্ছে কেন? কেন ওই দৃশ্য আমার চোখের পাতা ভেসে উঠছে? আমার কি রাসেল ভাইয়ার প্রতি ভালো লাগা কাজ করছে? প্রায় 20 মিনিট পর সারা এসে বলে, রেশমা চল। কোথায় গিয়েছিলি? বলছি এখন চল। তারা সেখানে থেকে ফিরে আসে। কলেজে এসে রাসেলকে দেখে রেশমা তার দিকে রোম্যান্টিক লুকে তাকিয়ে আছে। তখন সারা বলে, কি রে, কি দেখছিস ওইদিকে? কই কিছু না, চল এখান থেকে। সঞ্জু রাসেলকে বলে, রাসেল, তুই রেশমাকে বলেছিস? আমি ওই মেয়েকে কি বলবো? আরে আন্টি রেশমাকে তোদের বাসায় নিয়ে যেতে বললো না? আমি কি করে বলবো? আমি বলতে পারবো না। এক কাজ কর, তুই মেয়েটাকে বল। তোর মা ডেকেছে, সেখানে আমি বললে ও শুনবে কেন? তুই ওকে বলবি। ওকে, দেখছি নবীনবরণ শেষ হোক, তারপর ওকে বলবো। আচ্ছা স্যার, ওইদিকে লাইটগুলো চেক কর, আমি ক্যান্টিন থেকে কফি নিয়ে আসছি। এদিকে সারা রেশমাকে বলে, রেশমা, তুই কি রাসেল ভাইয়াকে পছন্দ করিস? আমি জানি না, ওকে দেখলে আমার ভিতরটা কেমন করে ওঠে। মনে হয় ওকে দু চোখ ভরে দেখি। বুঝতে পেরেছি, তুই ভাইয়াকেই পছন্দ করিস।
এক কাজ কর, এই নবীনবরণ উৎসবেই ভাইয়াকে প্রপোজ করে দে। এসব কি বলছিস? ও আমাকে একদম সহ্যই করতে পারে না। আমি ওকে বললে যদি কিছু বলে দেয় আমাকে। ভালোবাসায় রিস্ক নিতে হয়, একবার চান্স নিয়েই দেখ। ওকে, দেখছি। তার আগে তুই বল, তুই ঝিলের পাড়ে কেন গিয়েছিলি? একজনের সঙ্গে দেখা করতে। সে একজনটাকে আমাকে বলা যাবে না? ওর নাম রিমন। আমার বাসা থেকে ওর সঙ্গে বিয়ে ঠিক করেছে। ও আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, তাই ওখানে গিয়েছিলাম। আমার সঙ্গে পরিচয় করালি না কেন? ও একটু ব্যস্ত ছিল, তাই বেশি কিছু না বলেই চলে গেছে। পরের দিন পরিচয় করিয়ে দেব। কলেজ ছেড়ে রেশমা রূপসার বাসায় যায়। রূপসা রেশমাকে দেখে ভেতরে নিয়ে এসে তার মার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমি তোমাকে এই আপুর কথা বলেছিলাম, আর আপু ইনি আমার মা রুকাইয়া বেগম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি মা? আমি রেশমা। বাসায় কে কে আছে? আন্টি, আমি অনাথ, আমার মা বাবা কেউ নেই। তুমি কষ্ট পেও না, আজ থেকে তুমি আমাকে মা বলবে, আর আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। আমার মেয়েকে পড়াবে। সত্যি আন্টি? আমি বললাম না আন্টি নয়, মা বলো। তুমি আমার আর একটা মেয়ে। ওকে মা, থ্যাংক ইউ রূপসা। তুমি আমাকে না ডাকলে আমি মা পেতাম না। আপু, ছোট বোনকে কেউ থ্যাঙ্কস জানায়। আমি আজ থেকে তোমার ছোট বোন রূপসা। ওকে মা, তোমার বাসায় আর কে কে আছে? এই বাসায় আমি, রূপসা ও আমার একমাত্র ছেলে। মা, তোমার ছেলে যদি আপত্তি করে আমার থাকা নিয়ে? আমার ছেলে আমার উপরে কথা বলে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তুমি আজ থেকে রূপসার রুমে থাকবে, কোনো সমস্যা হলে আমাকে বলো। ওকে মা। রূপসা রেশমাকে নিজের রুমে নিয়ে যায়। রুমটা দেখছে। এদিকে অনেকটা রাত করে রাসেল বাসায় এসে তার মাকে বলে, আম্মি কি আছে, খেতে দাও, খেয়ে ঘুমাবো। এত রাত হলো কেন? তোর সাথে রূপসার টিউটরকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম। সরি আম্মি, আসলে কলেজে নবীনবরণ উৎসব পালন হবে, তাই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। রূপসার টিউটরের সঙ্গে পরে আলাপ করে নেব। তোকে একটা কথা বলার আছে। কি কথা আম্মি? তোকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো? রূপসার যে টিউটর সে অনাথ, তাই আমি তাকে আমাদের বাসায় থাকার অনুমতি দিয়েছি। এতে তোর কোনো আপত্তি আছে বাবা? আমি তোমার কোনো সিদ্ধান্তে কখনো আপত্তি করেছি? না, তাও এত বড় একটা সিদ্ধান্ত। নো প্রবলেম, আমি ওনার সঙ্গে সকালে কথা বলে নিব। এখন খেতে দাও। ওকে, তুই বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। রাসেল খাবার খেয়ে ঘুমাতে যায়। পরের দিন রেশমা ব্রাশ করছে, এমন সময় রাসেল রুম থেকে বেরিয়ে আসে। সামনে রেশমাকে দেখে অবাক। রাসেল বলে, এই মেয়ে, তুমি এ বাসায় কি করছো? রাসেল ভাইয়া, আপনি? রূপসা এসে বলে, ভাইয়া তুমি উঠে পড়েছো, তোমার সঙ্গে আপুর পরিচয় করিয়ে দিই। আপু, এ আমার ভাইয়া রাসেল, আর ভাইয়া এ আমার নতুন টিউটর। কি, এই তো টিউটর? কেন ভাইয়া, কোনো প্রবলেম? প্রবলেম মানে? এই তো সেই মেয়ে যার জন্য কেক নষ্ট হয়েছিল। কি, আপুই সেই মেয়ে যে অত সুন্দর কেক বানিয়েছিল? ভুলে যাস না, ওই কেকটা নষ্ট করেছিল। যেমন নষ্ট করেছিল তেমনই কেক বানিয়ে সবাইকে চমকেও তো দিয়েছিল। এই মেয়ে বাসায় থাকবে না। কেন আপু এখানে থাকবে না কেন? কারণ আমি বলছি তাই। তুমি মায়ের উপরে কথা বলবে। তোদের যা ভালো লাগে তাই কর। রাসেল আর কিছু না বলে কলেজে যায়। মুড খারাপ। সঞ্জু বলে, কিরে ভাই, কি হয়েছে? আর কি হবে, ওই মেয়েটার এত বড় সাহস আমাদের বাসায় আছে। কি বলছিস? মেয়েটা তোর বাসায় কিন্তু কেন? মেয়েটা বোনের টিউটর। তাই নাকি? বোনের টিউটর, হে তো ভালো কথা। সেটা ঠিক আছে, কিন্তু ওকে আমার বাসায় থাকার কি দরকার? আচ্ছা, মেয়েটার প্রতি তোর এই দুর্ব্যবহার কেন? তুই তো জানিস ওই নামটা আমার অপছন্দের। আমি ওই নামের কাউকে সহ্য করতে পারি না। আচ্ছা ভাই, এই নামে প্রবলেম কোথায়? নামটা তো কমন, যে কারো হতে পারে, তাই বলে ওই নামে যে মেয়ে আমার সামনে আসবে সে আমার দুচোখের বিষ। ওই নামের একটা মেয়ে তোকে ধোকা দিয়েছে বলে ওই নামের সব মেয়ে কি খারাপ? আমি ওতে কিছু জানি না। আমি ওকে দেখলে সেই দুঃখেবাজ মেয়ের কথা মনে হয়, তাই আমি ওকে সহ্য করতে পারি না। আচ্ছা, মেয়েটা যদি নাম চেঞ্জ করে নেয় তবে কি তুই ওর সঙ্গে এরকম ব্যবহার করবি?
আমি জানি না। বলতে বলতে রেশমা কলেজে আসে। রেশমাকে দেখে রাসেল সেখান থেকে চলে যায়। সারা এসে রেশমাকে বলে, রেশমা, তুই কাল কোথায় ছিলি? তুই জানিস আমি কোথায় থাকি? কোথায় থাকিস? আমি রাসেল ভাইয়ের বোনের টিউটর হয়ে ওনার বাসায় আছি। কি বলছিস? তুই রাসেল ভাইয়ার বাসায় থাকিস? আরে আমি তো জানতাম না ওটা ওনার বাসা। আজ সকালে ওনার সঙ্গে দেখা হতে জানতে পারলাম ওটা ওনার বাসা। সারা রেশমা দুজনে বসে কথা বলছে। এদিকে সঞ্জু রাসেল ক্যান্টিনে বসে কফি খাচ্ছে। সেই সময় রাসেলের এক্স গার্লফ্রেন্ড রেশমা এসে বলে, আরে রাসেল, তুমি এখানে? কলেজে এসে তোমাকে কত খুঁজলাম। কেমন আছো? তুই এখানে কেন? তোকে দেখা মানে আমার পুরোটা দিন মাটি। আরে বাবু, রাগ করছো কেন? আমি না তোমার গার্লফ্রেন্ড? এক্স গার্লফ্রেন্ড? তোকে আমার সহ্য হয় না। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে জানি না আমি কি করব। রাসেলকে মেয়েটা বারবার বিরক্ত করছিল। আর সেই সময় সেখানে রেশমা চলে আসে। রাসেল রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মেয়েটার দিকে কফি ছুঁড়ে মারে। মেয়েটা সরে যেতে কফি গিয়ে রেশমার মুখে পড়ে। তখন সেদিকে ধ্যান না দিয়ে রাসেল চলে আসে। সঞ্জু রেশমাকে বলে, রেশমা, আবার বন্ধুকে ক্ষমা করে দিও। উনি হঠাৎ এভাবে রেগে গেল কেন? আর বলো না, রাসেলের এক্স এসে রাসেলকে ডিস্টার্ব করে আর মেয়েটার দিকে কফি ছুটতে গিয়ে তোমার। ইটস ওকে ভাইয়া, আমি বাসায় যাচ্ছি। রেশমা বাসায় আসে, পুরো মুখ লাল হয়ে গেছে। এদিকে সঞ্জু রাসেলকে রেশমার কথা বলে, ভাই তুই এটা কি করলি? কি হয়েছে? আমি আবার কি করলাম? তুই জানিস তুই কফিটা কার মুখে মেরেছিস? কার মুখে? রেশমার মুখে। ঠিকই করেছি। ও আমার সাথে যেটা করেছে তারপর আমি ওকে ছেড়ে দিব? তুই তোর এক্স এর মুখে মারিসনি, আমাদের জুনিয়র রেশমার মুখে মেরেছিস। কি? ও ওখানে কখন আসলো? যা হয়েছে হয়েছে, ছাড়। এখন বাসায় চল, কাল অনুষ্ঠান। আমি এসব নিয়ে মন খারাপ করতে চাই না। রাসেলও বাসায় ফিরে আসে। রূপসা ও রেশমাকে একসঙ্গে দেখে দাঁড়িয়ে পড়ে। রেশমার চেহারা লাল দেখে রূপসা বলে, আপু, তোমার মুখ এত লাল কেন? ও কিছু না। কিছু না বললে তো হবে না। তোমার মুখ দেখে মনে হচ্ছে গরম কিছু পড়েছে। আসলে ক্যান্টিনে। কথাটা শুনে রাসেল মনে মনে ভাবে, মেয়েটা সত্যি কথা বলে দিবে নাকি? তাহলে তো বোন ও মা আমাকে ভুল বুঝবে। আর তাছাড়া আমি কি ইচ্ছা করে করেছি? ওই তো সামনে চলে এসেছে। রেশমা বলে, ক্যান্টিনে। রেশমার কথা শেষ হতে না দিয়ে রাসেল রূপসাকে বলে, বোন, আমি কোথায়? আমি আমিনার খালার বাসায় গেছে। আচ্ছা, এক কাজ কর, আমাকে এক গ্লাস পানি দে। ওকে ভাইয়া, দিচ্ছি। রূপসা পানি নিতে চলে গেলে রাসেল রেশমাকে বলে, দেখো, তুমি বোনকে কিছু বলবে না। আপনি কিছু ভাববেন না, আমি রূপসাকে কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ। রূপসা এসে পানির গ্লাস হাতে দেয়। রাসেল পানি খেয়ে নিজের রুমে যেতে যেতে রেশমাকে দেখছে। রেশমা রূপসাকে বলে, রূপসা, যাও গিয়ে পড়তে বসো। আপু, তোমার মুখ। ও কিছু নয়, তুমি পড়তে বসো। ওকে আপু। রেশমার কথা শুনে রাসেল নিজের রুমে যায়। গিয়ে মনে মনে বলে, আমার রাগ এত বেশি কেন? আজ যদি মেয়েটার বড় সড়ো কিছু হয়ে যেত, আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না? এমন সময় আবারও রাসেলের এক্স কল করে। রাসেল বারবার ফোন কেটে দেয়। পরের দিন ঘুম থেকে উঠে রাসেল ওয়াশরুমে যায় আর ভেতরে রেশমাকে দেখে বলে ওঠে, সরি, আমি জানতাম না তুমি ভিতরে আছো। ইটস ওকে ভাইয়া, আমার হয়ে গেছে, আপনি আসুন। রাসেলের মা রেশমাকে বলে, রেশমা, মা তুই কি করবি? মা, আজ আমার কলেজে অনুষ্ঠান, তাই। একটু দেরিতে গেলে কোনো সমস্যা হবে? কেন মা? আজ আমার ডাক্তারের চেম্বারে যেতে হবে, রাসেল যেতে পারবে না, মেয়েটার স্কুল আছে। ঠিক আছে মা, আমি আপনার সঙ্গে যাব। রাসেল কলেজে চলে যায়। রেশমা রাসেলের মাকে নিয়ে ডক্টর দেখায়। ডক্টর বলে, আপনি কে হন পেশেন্টের? ডক্টর, উনি আমার মা হয়। দেখুন, ওনার কন্ডিশন খুবই খারাপ। ওনার ব্রেন টিউমার হয়েছে, খুব শীঘ্রই অপারেশন করতে হবে, না হলে ওনার বিপদ বাড়তে পারে। আমার মা এই সব কিছু জানে। না, এর আগে ওনার ছেলে এসেছিল, কিন্তু তখন আমরা ঠিক ধরতে পারিনি, তাই তাকে বলা হয়নি। ওকে, আপনি মায়ের অপারেশনের ব্যবস্থা করুন, আমি অনুমতি দিচ্ছি। ওকে, আপনি ফর্ম ফিল আপ করে রিসেপশনে টাকা জমা করে দিন। ওকে ডক্টর, আপনি চিকিৎসার ব্যবস্থা করুন। ওনার ব্লাড লাগবে, আমাদের কাছে যেটুকু আছে তাতে অপারেশন শেষ করতে পারবো না। ওনার ব্লাড গ্রুপটা জানতে পারি? আমার জানা নেই। ওনার AB পজিটিভ।
ওকে, আমি ব্লাডের ব্যবস্থা করছি। রেশমা ব্লাড অ্যারেঞ্জ করার চেষ্টা করে, কোনো রকম 2 ব্যাগ ব্যবস্থা করেছে। ডক্টর জানায় আরও ব্লাড লাগবে। রেশমার কাছে রাসেলের নাম্বার নেই বলে রাসেলকে কিছু জানাতে পারেনি। এদিকে প্রায় 6 ঘন্টা পর রেশমা কলেজে আসে। এসে দেখে অনুষ্ঠান শেষের মুখে। সারা রেশমাকে বলে, রেশমা, তুই আজ রাসেল ভাইয়া গিয়ে প্রপোজ করতে চেয়েছিলি না? আজই প্রপোজ করে দে। শুনছি রাসেল ভাইয়াদের ক্লাসের মেয়ে জুই ভাইয়াকে অনুষ্ঠানের পর প্রপোজ করবে। সময় থাকতেই তুই ভাইয়াকে প্রপোজ করেই দে, বলে দে। কি বলছিস, তাই নাকি? হ্যাঁ, তাই তো। তোকে তখন থেকেই ফোন করছিলাম, তোকে ফোনেই পাইনি। থ্যাংক ইউ দোস্ত। রেশমা ব্যাক স্টেজের কাছে গিয়ে ফুল হাতে নিয়ে রাসেলকে বলে, রাসেল ভাইয়া, আমার আপনাকে কিছু বলার আছে। বলো, কি বলতে চাও? আই লাভ ইউ রাসেল। তোমার সাহস তো মন্দ নয়। তুমি তোমার সিনিয়রের নাম ধরে রাখছো, আবার প্রপোজও করছো। বলেই রেশমার হাত থেকে ফুলের বুকে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে আর বলে, আই হ্যাড ফলোয়ার। ঠিক আছে, আপনি ফুল না নেন, আপনি বলুন আপনি আমার ভালোবাসা কবুল করেছেন। এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আর তুই ভাবলি কি করে আমি তোর মতো মেয়েকে ভালোবাসবো? যে মেয়েকে কলেজের প্রথম দিন থেকে আমি সহ্য করতে পারি না, তাকে আমি ভালোবাসবো? আমি কি আপনার কাছে এতটাই খারাপ আমাকে ভালোবাসা যায় না? না, যাই না। আমি আমার এক্সকে যতটা ঘৃণা করি ঠিক ততটা বা তার থেকে বেশি আমি তোকেও ঘৃণা করি। সেই সময় কলেজের অনেক স্টুডেন্ট সেখানে চলে আসে। তারা রেশমাকে দেখে হাসাহাসি করে। রেশমা মন খারাপ করে চলে আসে। এদিকে রাসেল বাসায় ফিরে আসে। বাসায় ফিরে তার মাকে না দেখতে পেয়ে রূপসাকে বলে, বোন, আমি কোথায়? আমি জানি না ভাইয়া, আমি স্কুল থেকে ফিরে মাকে দেখতে পাইনি, খালার কাছেও যাইনি। এমন সময় একজন রাসেলকে জানায় তার মা হসপিটালে। তখন রাসেল বলে, আমি তো সুস্থ ছিল, হঠাৎ আমির কি হলো? রাসেল, তোর মাকে তোদের বাসার নতুন মেয়েটা নিয়ে যায়, কিন্তু বাসায় আর ফিরে আসেনি। চাচা, আপনি কি করে জানলেন আমি হসপিটালে? মেয়েটা যাওয়ার সময় বলে গিয়েছিল। থ্যাংক ইউ চাচা, আমি আসছি, বোন চল। এমন সময় রেশমা একা বাসায় ফিরে আসছে দেখে রাসেল রেশমাকে বলে, এই মেয়ে, তুই কি আমার উপর বদলা নিচ্ছিস? এসব আপনি কি বলছেন? আমি আপনার উপর কিসের বদলা নিব? কেন? তোকে বারবার কলেজে অপমান করেছি, অনেক বড় ছোট কথা বলেছি, এমনকি আজ তোর প্রপোজাল রিজেক্ট করলাম। এসবের বদলা? আপনি আমাকে ভুল ভাবছেন। আমি তোকে নিয়ে কিছু ভাবতে চাই না। আমি আমার আম্মুকে ফিরিয়ে আনতে যাচ্ছি। বাসায় ফিরে জন্য তোকে আমার বাসায় না দেখি। আই হেট ইউ। রেশমাকে আর কিছু বলতে না দিয়ে রাসেল হসপিটালে যায়। বর্তমান সময়। সেই দিন রাসেলের উপর অভিমান করে আমি চলে আসি। তারপর আমি আর কিছু জানি না। আজ 5 বছর পর আবার আমরা এক জায়গায়। আমার খুব ভয় করছে, ও যদি আবার কোনো কারণে আমাকে ভুল বুঝে। ভাবিস না, সব ঠিক হবে। এমন সময় তিথি এসে বলে, ম্যাম, আপনি কি স্যার ডাকছেন? আসছি। দেখ, তুই যা, আমি আসছি। তুমিও যাও। ওকে, যাচ্ছি। মিম্মা ও রেশমা দুজনে রাসেলের কেবিনে গিয়ে বলে সঙ্গে তিথিও আছে। রেশমা বলে, স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, এখানে আসুন। রেশমা ভিতরে গিয়ে বলে, বলুন স্যার। চেয়ারে বসুন। না স্যার, আমি ঠিক আছি। আমি আপনাকে বসতে বলেছি, আপনি আমার উপর কথা বলবেন? না স্যার, ও বসবে। রেশমা, স্যার বলেছে বস। তখন তিথি রাসেলকে বলে, স্যার দেখেছেন ওই কনস্টেবল মিম্মা কেমন এসআই ম্যামের নাম ধরে তুই করে বলছে? এটা তো থানা। ওটা ওদের প্রবলেম, ওদের মাঝে আমি কেন কিছু বলবো? স্যার, আপনি একটু আগেই আমাকে বললেন না থানায় কোনো পার্সোনাল কথা হবে না? সেটা আমার মতো আমি আপনাকে বলছি, তাই বলে তো আমি ওনাকে বলতে পারবো না। ওটা ওনার লাইফ। উনি যদি তার বন্ধুকে তুই বলার পারমিশন দেয়, সেখানে তো আমার বলার কিছু নেই। আমিও তোমাকে আমি আপনাকে না বলেছি থানার বাইরে আপনি আমাকে যা বলবেন আমি শুনবো, এখানে নয়। ওকে স্যার, আপনি কাজ করুন, আমি আসছি। তিথি চলে যায়। মিম্মা রাসেলকে বলে, সরি স্যার, আমি আর ওকে নাম ধরে ডাকবো না। সেটা আপনার আর আপনার বন্ধুর কথা, এখানে আমার বলার কিছু নেই। আপনি এখন একটু আসুন, আমার এসে রেশমার সঙ্গে কিছু পরামর্শ আছে। ওকে স্যার, আমি আসছি। মিম্মা চলে যায়। রাসেল রেশমাকে বলে, আপনি এখন কোথায় থাকেন বলা যাবে? যদি বলতে না চান তবে আমি আপনাকে জোর করব না। না স্যার, তেমন কিছুই না। আমি এখন একটা আশ্রমে থাকি।
কোন আশ্রম? এই সামনে যে বৃদ্ধাশ্রম আছে, আমি ওখানে থাকি, কিন্তু বেশিরভাগ সময় থানাতেই কাটে। আচ্ছা, আপনি এখন আসুন, প্রয়োজন হলে ডেকে নেব। ওকে স্যার। রেশমা কেবিন থেকে বেরিয়ে আসে। রাসেল তার দিকে তাকিয়ে আছে। রেশমা পেছনে তাকাতে রাসেলের চোখ সরিয়ে নেয়। একটু পর রাসেল এসে রেশমাকে বলে, মিস খান, আপনি থানায় থাকুন, আমি একটা কাজ সেরে আসছি। ওকে স্যার। রাসেল চলে যায়। রেশমা রাসেলকে দেখছে আর মনে মনে ভাবছে, আপনি কি এখন আমাকে ঘৃণা করেন? মা কেমন আছে সেটাও জানার সাহস হয়নি আমার। মা ভালো আছে তো? রূপসা, সে এখন কি করছে? এমন সময় কনস্টেবল হারু এসে বলে, ম্যাডাম, তিথি ম্যামের সঙ্গে কেউ দেখা করতে এসেছে। ওনাকে আমার কেবিনে পাঠিয়ে দাও। ওকে ম্যাডাম। হারু গিয়ে লোকটাকে ভেতরে পাঠিয়ে দেয়। লোকটাকে দেখে রেশমা বলে ওঠে, সঞ্জু ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ আমি। তুমি কেমন আছো রেশমা? অনেকদিন পর দেখা। আমি ভালো আছি, কিন্তু আপনি এখানে? ও, বুঝেছি। আমি এখানে আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছে। তুমি কি বলছিলে? আমি ভাবলাম আপনি রাসেল স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন। আর রাসেল এই থানায়? আমি জানি না তো। কে? আপনি জানেন না? তাহলে এই থানায় আপনার বোনকে? আমার বোন হেড কনস্টেবল তিথি। কনস্টেবল তিথি আপনার বোন? কেন? না, এই জন্যই তো ভাবি কনস্টেবল তিথি রাসেল স্যারকে ভাইয়া বলছে কেন? তিথি আমার ছোট বোন। আমি অনেকদিন পর দেশে ফিরলাম, তাই ভাবলাম বোনকে সারপ্রাইজ দিই। কিন্তু আমি জানতাম না রাসেল এইখানে। তাহলে রাসেল শেষ পর্যন্ত তোমাকে খুঁজে বার করলো? মানে এসব কি বলছেন ভাইয়া? কেন, এতদিন পর রাসেল তোমাকে পেয়েও তোমাকে কিছু বলেনি? কি বলবে রাসেল স্যার? রাসেল এতদিন পর তোমাকে দেখলো অথচ কিছুই বলেনি। আমি তো ভাবতেই পারছি না। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না ভাইয়া। তুমি জানো তুমি সেদিন রাসেলের বাসা থেকে আসার পর কি হয়েছিল? কি হয়েছিল ভাইয়া? আর মা কেমন আছে? তুমি তো চলে এলে। তুমি আসার পর আন্টি সুস্থ হয়ে বাসায় ফিরে জানতে পারে রাসেলের জন্য তুমি বাসা থেকে চলে এসেছো। তখনই আন্টি রাসেলকে বলে। অতীত। রাসেলের মা সুস্থ হতে রাসেল তার মাকে নিয়ে বাসায় আসে। বাসায় এসে রেশমাকে দেখতে না পেয়ে রাসেলের মা বলে, রূপসা, রেশমা কোথায়? হসপিটালেও গেল না, এখন বাসায় এলাম, মেয়েটা আমার সঙ্গে দেখাও করতে এলো না। মা, রেশমা আপু বাসা থেকে চলে গেছে। এসব তুই কি বলছিস? রেশমা আমাকে কিছু না বলে চলে গেল? ও তো এমন মেয়ে নয়। যে মেয়েটা আমার জন্য এত কিছু করলো, সে আমাকে না বলে ভাবে চলে যাবে, এটা আমি মানতেই পারছি না। মা, রেশমা আপু ভাইয়ার জন্য বাসা থেকে চলে গেছে। কি? রাসেল, তুই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি? আমি বিশ্বাস করো, আমি ওকে তাড়াতে চাইনি। তখন পরিস্থিতি এমন ছিল যে আমি বাধ্য হয়েছি ওকে তাড়াতে। কিন্তু পরে যখন সব জানলাম তখন আমি ওকে খুঁজতেও গিয়েছিলাম, কিন্তু ওকে পাইনি। তুই পরে কি জানতে পারলি? বর্তমান সময়। রাসেল স্যার পরে কি জেনেছিল ভাইয়া? তোমার চলে যাওয়ার পর রাসেল যখন হসপিটাল যায় তখন রাসেল হসপিটালের সত্যিটা জানতে পারে। কোন সত্যির কথা বলছেন ভাইয়া? তুমি রাসেলের মায়ের জন্য কি কি করেছো সব তুমি জানো। সেদিন হসপিটালে কি হয়েছিল? কি হয়েছিল হসপিটালে? তবে শোনো। অতীত। রাসেল হসপিটালে গিয়ে দেখে তার মা বেডে শুয়ে আছে। বাইরে সঞ্জু। রাসেল সঞ্জুকে বলে, সঞ্জু, তুই এখানে? তুই কি করে জানলি আমি হসপিটালে? আমাকে রেশমা বলেছে। রেশমা? ওই মেয়েটা তোকে কি বলেছে? তুই যখন কলেজে মেয়েটাকে অপমান করে চলে গেলি তার কিছুক্ষণ পর মেয়েটা আমার কাছে এসে বলে। অতীত। সঞ্জু বন্ধুদের সঙ্গে বসে আড্ডা করছে। রেশমা যেতে ছেলেগুলো রেশমাকে নিয়ে মজা করছে। রেশমা সেদিকে কান্না দিয়ে সঞ্জুকে বলে, সঞ্জু ভাইয়া, আমার আপনাকে কিছু কথা বলার আছে। রেশমা, আমি তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, তুমি এতটা খারাপ আমি বুঝতে পারিনি। তুমি আমার বন্ধুকে পাওনি বলে আবার আমাকে প্রপোজ করতে এসেছো। ভাইয়া, আমি আপনাকে বড় ভাইয়ের মতো দেখি, আপনি আমাকে ভুল বুঝবেন, আমি জানতাম। এত কিছুর পর তুমি এখন আমাকে কি বলতে এসেছো? তুমি চাও তোমার হয়ে আমি আমার বন্ধুকে বোঝাবো? সেটা কখনো সম্ভব নয়। না ভাইয়া, আপনি তো আমার কথাটাই শুনছেন না, আমাকে কথাটা বলতে দিন। এত কিছুর পর আর কি বা বলবে তুমি? ভাইয়া, আজ যা হলো
আমি রাসেল ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলতে পারবো না, তাই তোমাকে বলছি। কি বলতে চাও বলো। ভাইয়া, রাসেল ভাইয়ের আম্মু হসপিটালে ভর্তি, ওনার কন্ডিশন খুবই খারাপ। কি বলছো? আন্টির শরীর খারাপ? কি হয়েছে ওনার? ব্রেন টিউমার। আমি একজনকে ওনার দেখাশোনার জন্য রেখে এসেছি, কিন্তু উনিও বেশিক্ষণ থাকতে পারবে না। উনি যতক্ষণ না আসে আপনি ওনার মায়ের কাছে একটু থাকুন। বর্তমান সময়। আমি তোকে ফোন করেছিলাম, কিন্তু তোর ফোন বন্ধ। হ্যাঁ, আমার ফোনে চার্জ নেই। আমি তো বাসায় ফিরে জানতে পারলাম, তাই তো ছুটে এলাম। মা এখন কেমন আছে? এমন সময় ডক্টর আসে। রাসেল ডক্টরকে বলে, ডক্টর, আমার মা কেমন আছে? দেখুন, ওনার কন্ডিশন খুবই খারাপ ছিল। সেবার আপনি নিয়ে এসেছিলেন, তখন আমরা আপনাকে রোগের কথা বলতে পারিনি, কিন্তু এবার ওই মেয়েটা আপনার মাকে নিয়ে এলো, তখন জানতে পারলাম ওনার ব্রেন টিউমার হয়েছে। কি বলছেন ডক্টর? মায়ের ব্রেন টিউমার? হ্যাঁ, মেয়েটা জানতে পেরে সঙ্গে সঙ্গে অপারেশন করতে বলে। আপনারা অপারেশন করেছেন? হ্যাঁ, করেছি। ওনার অবস্থা এখন অনেক ভালো। সবই হয়েছে ওই মেয়েটার জন্য। মেয়েটার জন্য মানে? হ্যাঁ, ওই মেয়েটার জন্য। মেয়েটা যদি সময় মতো অতগুলো টাকা ও নিজে ব্লাড না দিত, তাহলে হয়তো আমরা আপনার মাকে বাঁচাতে পারতাম না। ডক্টরের সব কথা শুনে রাসেল মনে মনে বলে, আমি কি করলাম? মেয়েটাকে আমি না জেনে এত অপমান করলাম। মেয়েটা সব জেনেও আমাকে কিছু বললো না। এমনকি আমি ওকে বাসায় ফিরেও অপমান করেছি। না, আমার যেভাবেই হোক ওকে আটকাতে হবে। ও বাসা ছেড়ে যাবার আগে ওর কাছে আমার ক্ষমা চাইতে হবে। বোন, তুই মার কাছে থাক, আমি আসছি। আমি জানি ভাইয়া তুমি কোথায় যাচ্ছ। ভাইয়া আপুকে যেতে দিও না, আপুকে ফিরিয়ে আনবে। হ্যাঁ, এবার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়। হ্যাঁ, আমি ওকে অনেক ভুল বুঝেছি। এমনকি ওর ভালোবাসাও অ্যাকসেপ্ট করিনি। এবার আমার ভালোবাসা দিয়ে ওকে আঁকড়ে ধরবো। এবার আর আমি আমার ভালোবাসাকে হারাতে দিব না। বর্তমান সময়। সেদিন রাসেল বাসায় এসে তোমাকে অনেক খোঁজে, কিন্তু পায় না। রাসেল পুরো শহরটা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু তোমাকে পায়নি। সেই দিন রাসেল স্যার আমাকে এই কথাগুলো বলায় আমি নিজেকে অনেক বোঝাবার চেষ্টা করেছি। বারবার ভেবেছি হসপিটালে গিয়ে আবারও বুঝাবো, কিন্তু কথাগুলো আমাকে খুব আঘাত করেছিল, তাই বাধ্য হয়ে ওখান থেকে অনেক দূরে চলে যাই। তুমি যাওয়ার পর আন্টিও রাসেলের সঙ্গে কথা বলে না। আন্টি রাসেলকে বলেছে আন্টি সেদিন রাসেলের সঙ্গে কথা বলবে যেদিন রাসেল তোমাকে আন্টির সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবে। তুমি জানো রাসেল ভেঙে পড়েছিল, তারপর ঠিক করে ও যেভাবেই হোক তোমাকে ফিরিয়ে আনবেই, এবং তোমাকেও নিজের মনের। এমন সময় তিথি এসে বলে, ভাইয়া তুমি এখানে? তুমি আসবে আমাকে আগে বলনি কেন? তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি আমার কাছে এসেছো তো ম্যাডামের সঙ্গে কি কথা বলছো? আরে তোর ম্যাডাম তো আমার জুনিয়র, তাই কথা বলছিলাম। ওকে, এখন বাইরে চলো, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা চল। রেশমা, তোমার সঙ্গে পরে কথা হবে। ওকে ভাইয়া। সঞ্জু তিথির সঙ্গে বাইরে চলে যায়। রেশমা মনে মনে ভাবে, সঞ্জু ভাইয়া রাসেল স্যারকে নিয়ে কি বলতে চেয়েছিল? রাসেল স্যারের মনের কথা? রাসেল স্যারের মনে কি এখনও আমার জন্য রাগ জমে আছে? আমার জন্য মা স্যারের সঙ্গে কথা বলছেন না, তাই নাকি স্যার আমাকে এখানে দেখে রেগে আছে? রেশমার ভাবনার মাঝে মিম্মা এসে বলে, রেশমা, থানায় কেউ এসেছিল, শুনলাম তার সঙ্গে নাকি অনেক কথা বলেছিস। হ্যাঁ, তিথির ভাইয়া, আমার সিনিয়র, মানে রাসেল স্যারের কলেজ ফ্রেন্ড সঞ্জু ভাইয়া। কি? তিথির ভাইয়া তোর সিনিয়র? ভাইয়া আসাতে তো জানলাম, কিন্তু আরও একটা কথা শুনে অবাক হচ্ছি। কি কথা? রাসেল স্যারকে নিয়ে ভাইয়া কিছু একটা বলতে চেয়েছিল। তিথি এসে যাওয়ায় ভাইয়া না বলে চলে গেল। কিন্তু তোর দেরি হলো কেন? হঠাৎ ছেলের বাসা থেকে আমাকে দেখতে এসেছিল। ও তাই নাকি? কংগ্রেচুলেশন। সবার পছন্দ হলো? হ্যাঁ, সবার মত আছে। তোর পছন্দ হয়েছে? পছন্দ হবে না মানে? পুরো হিরোদের মতো। কথাগুলো খুব ভালো। এমন সময় সঞ্জু রেশমার কাছে আসে। সঞ্জুকে দেখে মিম্মা বলে ওঠে, আপনি এখানে? হ্যাঁ, আমি আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু আপনি এখানে? তাদের কথা শুনে রেশমা অবাক। মিম্মা বলে, আমি এখানেই চাকরি করি। আপনিও এইখানেই চাকরি করেন? আমার বোনও তো এইখানেই। দাঁড়াও দাঁড়াও, সঞ্জু ভাইয়া মিম্মা তোমাদের ব্যাপারটা খুলে বলবে? তোমাকে এটাই বলতে ভুলে গিয়েছিলাম, তাই বলতে এলাম। আমি বিয়ে করেছি, তবে এটা জানতাম না
তুমি ওই থানায়? মানে আপনি মিম্মাকে? ওনার সঙ্গেই। আমি ভাবতেও পারছি না আমার সব চেনা জানা একই থানায়। ভাইয়া, আমার বন্ধু কি তোমার পছন্দ? উনি তোমার বন্ধু? জি ভাইয়া, মিম্মা আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে তো আর কোনো কথা নেই, আমার ওনাকে অনেক পছন্দ। কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? উনি কি অন্য কাউকে? আরে না, ওই দিক দিয়ে আপনি পুরোই ক্লিয়ার। তবে আর কি সমস্যা? ভাইয়া, আপনার বোন তিথি কি মেনে নেবে মিম্মাকে? আপনার বোন আমাদের দুজনকে একদম পছন্দ করে না। দেখো রেশমা, আমার ওনাকে খুব পছন্দ। এবার ওনার যদি আমাকে পছন্দ হয় তবে আমার পরিবারকে এক করে রাখার দায়িত্ব ওনার। তাই বোন যাতে ওনাকে পছন্দ করে তার ব্যবস্থা ওনাকেই করতে হবে। আপনার বোনকে আমাকে মানাতে হবে। এত বরফের চায়ে দাঁড়িয়ে বরফ গলানোর প্রতিযোগিতা, ওনার সঙ্গে থেকে ওনাকে মানা নো। আচ্ছা ঠিক আছে, আপনি যতদিন না আমার বোনকে মানাতে পারছেন ততদিন আমি ওকে বলবো না যে আমার সঙ্গে আপনার বিয়ে। ও যদি জানতে পারে আপনি ওর ভাবি হবেন তবে হয়তো ও সহজে মানবে না। তাই ও জানার আগে আপনাকে ওকে মানাতে হবে। হ্যাঁ, এটা ভাইয়া ঠিক বলেছে। কি ঠিক বলেছে? তিথি আমাকে সহ্যই করতে পারে না, এখন আমি ওকে কি করে মানাবো? আমার বোনও তো তাও খারাপ নয়, আপনি ওর দিকে বন্ধুত্বের হাত বাড়ান, দেখবেন একদিন ও ঠিক আপনাকে বন্ধু বলে মেনে নিয়েছে। আমি এখন আসছি। সঞ্জু চলে যায়। রেশমা ও মিম্মা ভাবতে থাকে কিভাবে তিথিকে বন্ধু বানাবে। কিছুক্ষণ পর রাসেল থানায় আসে। এসে রেশমাকে ডেকে পাঠায়। রেশমা গিয়ে বলে, স্যার আসবো? আসুন, এখানে বসে এই ফাইলটা চেক করুন। ওকে স্যার। রেশমা ফাইলটা হাতে নিয়ে দেখে ফাইলটা খালি, তেমন কিছু নেই। রেশমা ফাইলটা হাতে নিয়ে ভাবে, কি ব্যাপার স্যার, খালি ফাইল হাতে দিয়ে কি চেক করতে বসেছে? আচ্ছা, আমি কি একবার স্যারকে জিজ্ঞাসা করব স্যার আমাকে কিছু বলতে চায় কিনা। মা যদি ওনাকে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে, তবে উনি এখনো আমাকে কিছু বলছে না কেন? রেশমার ভাবনার মাঝে রাসেল একগুচ্ছ ফুল নিয়ে বলে ওঠে, রেশমা, আই লাভ ইউ। রাসেলের কথা শুনে রেশমা হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়ে, বলে, স্যার আপনি এসব কি বলছেন? আর আপনার হাতে ফুল, আপনি না ফুল ভালোবাসেন না? একসময় আমি ফুল ভালোবাসতাম না, কিন্তু যেদিন আমি তোমাকে হারানোর পর বুঝলাম আমিও তোমাকে ভালোবাসি, আমি সেদিনই কলেজে গিয়েছিলাম। কলেজে গিয়ে তোমার দেওয়া ফুল আমি খুঁজে বের করি ও আমার বুকে জড়িয়ে রাখি। তুমি জানো আজও আমি তোমার দেওয়া সেই ফুল গুছিয়ে রেখেছি। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আমি তোমাকে খোঁজার জন্য এই চাকরি নেই এবং বছরে 3-4 বার করে প্রত্যেকটা থানা থেকে ট্রান্সফার নিয়েছি শুধুমাত্র তোমাকে খুঁজে পাওয়ার জন্য। যেদিন আমাকে ডিএসপি স্যার এই থানার কথা বলে, আমি স্যারের থেকে জানতে পারি এই থানার ইনচার্জ তুমি। তখন আমি এক মুহূর্ত দেরি না করে এই থানায় চলে আসি। থানায় ঢুকে তোমাকে সামনে পেয়ে আমি যে কী খুশি ছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার তখন মনে হচ্ছিল তোমাকে আমার 2 হাত দিয়ে আঁকড়ে ধরি, কিন্তু আমি পারিনি। তারপরে তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, বারবার তোমাকে ডেকে পাঠাতাম কথাটা বলার জন্য, আই লাভ ইউ, কিন্তু বলতে পারিনি। তাহলে আজ সঞ্জু ভাইয়া এই কথাটাই বলতে চেয়েছিল? কোন কথা? আর সঞ্জু এখানে কোথা থেকে আসবে? আজ সঞ্জু ভাই এসেছিল আর উনি আমাকে বলেছিল তোমার মনের কথা, কিন্তু তার আগে তিথি এসে ভাইয়াকে নিয়ে যায়, তাই আমি জানতে পারিনি। তুমি জানো সেদিন হসপিটালে গিয়ে আমি সত্যিটা জানতে পারি, আর তখনই আমি রিয়েলাইজ করি আমি তোমার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছি। তারপরে তোমাকে খুঁজতে বের হই। হ্যাঁ, আমাকে সঞ্জু ভাইয়া সব বলেছে, এমনকি মা যে আপনার সঙ্গে কথা বলে না সেটাও বলেছে। আই এম সরি, আমার জন্য তুমি মায়ের থেকে আজ এত দূরে। রেশমা, তুমি মায়ের কাছে ফিরতে চাও না? চাই তো, আমি মা রূপসা সবার কাছে ফিরে যেতে চাই। আর কি বলো, আমি তোমার সব আশা পূরণ করতে চাই। আপনার জীবনও ফিরতে চাই। আমি আজও যে শুধুই আপনাকে ভালোবাসি রাসেল স্যার। রাসেল রেশমার ঠোঁটে আঙুল দিয়ে বলে, চুপ। যখন কলেজে ছিলে তখন ভাইয়া বলে বলে মাথা খারাপ করতে, আর যখন থেকে টানা এসেছি স্যার স্যার বলে বলে মাথা খারাপ করে দিচ্ছ। আমি আর স্যার ভাইয়া কিছু হতে চাই না। তাহলে কি শুনতে চান? তোমার মুখ থেকে রাসেল নামটা শুনতে চাই। আর চাই, আর কি চান? আর চাই তোমার মুখ থেকে তুমি ডাক শুনতে। এখন বলো, তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি রাসেল।
রেশমার মুখে ভালোবাসি কথাটা শুনে রাসেল আনন্দে রেশমাকে কোলে তুলে নাচতে থাকে। রেশমা লজ্জা পেয়ে রাসেলকে বলে, এই তুমি কি করছো? তুমি কি ভুলে গেছো এটা থানা? সরি জানো, তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। হয়েছে, এখন নামাও, কেউ দেখে ফেলে কি হবে? আচ্ছা ঠিক আছে, নামাচ্ছি। তার আগে বলো, তুমি আমার সঙ্গে বাসায় যাবে। তুমি জানো মা আমার সঙ্গে কথা বলেনি বলে আমার কি হচ্ছে? আমি জানি, আমিও যে মায়ের থেকে দূরে এসে কষ্ট পাচ্ছি। সব আমার জন্য। আমি যে কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না। হয়েছে, আর নিজেকে দোষ দিতে হবে না। আমি তোমার সঙ্গে মায়ের কাছে যাব। এখন আমাকে নামাও। সত্যি বলছো? সত্যি, এখন নামাও আমাকে। রাসেল রেশমাকে কোল থেকে নামিয়ে বলে, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান টু। জান টু মানে? তুমি আমাকে জান বললে, তাই আমি তোমাকে জান টু বললাম। আই লাভ ইউর বদলে যেমন আই লাভ ইউ টু হয়, ঠিক তেমনি জানের বদলে জান টু। সত্যি তুমি না? অনেক প্রেম হয়েছে, এখন কাজ করো, না হলে তিথি দেখলে সমস্যা। হ্যাঁ, তিথির কথা বলতে মনে পড়লো, তিথি তোমাকে ভাইয়া বললো কেন? তিথি আমাকে পছন্দ করে। কি? ওই শাকচুনিটা তোমাকে পছন্দ করে? তুমি সেটা জেনেও এখানে এসেছো? আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি ওকে পাত্তা দিই না। দেখোনি, থানায় আসার পর ও আমাকে ভাইয়া বলে আমার কাছাকাছি থাকার চেষ্টা করছিল। আমি ওকে বাহানা দিয়ে দূরে সরিয়ে রেখেছি। ভালো করেছো। এখন থেকে থানার বাহিরও ওর থেকে দূরে থাকবে। তুমি শুধুই আমার, অন্য কোনো মেয়ে যেন তোমার কাছে আসার চেষ্টা না করে। যদি আসে তবে কি করবে? যে আসবে তার কি করব জানি না, তবে তোমার খবর আছে। আমার এখানে দোষ কোথায়? তারা যদি আসতে চায়? দোষ তো তোমার। তুমি তাদের কাছে আসার সুযোগ দিবি বা কেন? কেউ আসতে চাইলে বলে দিবে তোমার গার্লফ্রেন্ড আছে। তাই তুমি আমার গার্লফ্রেন্ড? না, আমি তোমার জান প্রাণ হার্ট অ্যাটাক। এমন সময় রূপসা কল করে। রেশমা বলে, কে ফোন করেছে? বোন, দেখি কি বলে। ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ বোন বল। ভাইয়া তুমি কোথায় আছো? তোর বাবুর সঙ্গে। কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন? আমি থানায় আছি, কি হয়েছে? বাসায় ফেরার সময় কেক নিয়ে আসবে, মনে আছে তো? আজ আম্মির জন্মদিন। কি নিয়ে যাবো বোন? রেশমা যাওয়ার পর আমি তো জন্মদিন পালন করা ছেড়ে দিয়েছে। জানি ভাইয়া, কিন্তু তবুও আম্মির জন্য তো কেক নিয়ে আসবে প্রতি বছরের মতো। তুই চিন্তা করিস না, আমি কেক নিয়ে আসবো। রাসেল ফোন রাখতে রেশমা বলে, কি বললে? আজ মায়ের জন্মদিন? এর মানে আজই সেই দিন যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছিল। হ্যাঁ ঠিক বলেছ তো, আজকের দিনটাই তো সেই দিন যেদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আর আজ সেই দিনে তুমি আমাকে প্রপোজ করলে, আর সেই দিনে আবার আমরা এক হলাম সারা জীবনের জন্য। আমি যখন আবার তোমাকে পেয়েছি, আমি আর তোমাকে হারাতে চাই না জান। আজ তুমি সেই দিনের মতো কেক বানাবে। আজ মাকে কেক কাটতেই হবে। আমি আজ মায়ের জন্য কেক বানাবো। তুমি এখানে কোথায় কেক বানাবে? এখানে নয়, আশ্রমে। চলো আমরা আশ্রমে যাই। ওকে চলো। রাসেল তিথিকে ডাক দিয়ে বলে, তিথি আপনি এই দিকটা দেখুন, আমাকে একটু যেতে হবে। স্যার, এসআই ম্যাডাম গিয়ে বলে যান। এসআই খান আমার সঙ্গে যাবে? ওকে স্যার, আমি দেখব, আপনারা যান। রেশমা ও রাসেল থানা থেকে বেরিয়ে যায়। তখন মিম্মা এসে তিথিকে বলে, ম্যাম স্যার তো থানায় নেই, চলো না আমরা গেম খেলি। স্যার নেই তো কি হয়েছে, তুমি তোমার নিজের ডিউটি পালন করো। ম্যাম আপনি সবসময় এত রেগে থাকেন কেন? আমরা তো সমবয়সী, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? না, আমি তোমাকে কখনোই বন্ধু করতে চাই না। কেন ম্যাম, বন্ধু হতে সমস্যা কি? আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই, আমি একা থাকতেই ভালোবাসি। এমন সময় একটা ফোন আসে। তিথি কেসটা সলভ করতে চায়। তখন মিম্মা বলে, ম্যাম এরকমটা একটা কিডন্যাপিং এর মামলা, স্যার বা রেশমাকে বললে ভালো হতো না? মিস মিম্মা, স্যার আমার উপর দায়িত্ব দিয়ে গেছে, তাই আমি যেটা বলছি সেটা করো। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, স্যার কি যা বলার আমি বলে দেব। ওকে ম্যাম চলুন। মিম্মাও তিথি কেস সলভ করতে চলে যায়। গিয়ে দেখে কয়েকটা বাচ্চাদের আটকে রেখেছে। মিম্মা তাদের বাঁচাতে যায়। তিথি গুন্ডাগুলোদের আটকাতে চেষ্টা করে। এদিকে রেশমা আশ্রমে যেতে সেখানকার একজন দিদা এসে বলে, রেশমা তুই এসেছিস? ছেলেটাকে? হ্যাঁ দিদা, আমি এসেছি, ও আমার বস। ও আচ্ছা, শোন না,
তোর আমুল দাদু আমাকে আজকাল খুব বেশি জ্বালাচ্ছে। তুমিও তো দাদুকে জ্বালাচ্ছ। তুমিও দাদুকে হ্যাঁ বলে দাও, তাহলে দেখবে দাদু আর তোমাকে জ্বালাচ্ছে না। আমি ওই বুড়োকে হ্যাঁ বলবো না? বুড়ো শুধু আমার পাতে ডিম চুরি করে খায়। তুমি দাদুকে হ্যাঁ বললে দেখবে দাদু নিজে দাদুর ভাগের ডিম তোমাকে দিচ্ছে। তুই সত্যি বলছিস? সত্যি। এখন তুমি দাদুর কাছে যাও, আমার একটা কাজ আছে। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি দেখি বুড়োটা কোথায় গেল। ওকে যাও। দিনটা চলে যেতেই রাসেল রেশমাকে বলে, তুমি আমাকে বস বললে কেন? তুমি আমার বস, তাই বললাম। আমি কি তোমার শুধুই বস? না, বসের থেকে বেশি কিছু। কিন্তু এখন যদি দিদাকে বলতাম তুমি আমার বয়ফ্রেন্ড, তবে দিদাকে জবাব দিতে দিতে সময় চলে যেত। তখন মার জন্য কেক বানানো আর হতো না। এমনিতেই দেখতে পেলে কেমন কথা বলে সময় নষ্ট করলো। এটা তুমি ঠিক বলেছো। এখন চলো কেক বানাতে হবে। রাসেল ও রেশমা কেক বানাতে যায়। এদিকে তিথি মিম্মাকে বলে, মিম্মা তুমি বাচ্চাদের নিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাও, আমি এদিকটা দেখছি। কিন্তু ম্যাডাম আপনি একা এদিকে? সমস্যা নেই, আমি সামনে নেব, তুমি যাও। না ম্যাডাম, আমি আপনাকে এখানে একা রেখে যেতে পারবো না। দিস ইজ মাই অর্ডার। না ম্যাডাম, আমি আপনার এই অর্ডার মানতে পারছি না। আমি আপনাকে বিপদের মধ্যে একা রেখে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আগে বাচ্চাদের বাঁচাও, তারপরে এদিকে এসো। ওকে ম্যাম। এদিকে রেশমা কেক বানিয়ে রাসেলের বাসায় আসে। রেশমা বাইরে অপেক্ষা করে। রাসেল কেক নিয়ে বাসায় ঢুকতে রূপসা বলে, ভাইয়া তুমি এসেছো, চলো আম্মির কাছে যাই। তুই এক কাজ কর, আজ যেভাবেই হোক আম্মিকে রুমের বাইরে নিয়ে আয়। আমার কথায় আম্মি আসবে। তুই গিয়ে বল আম্মি ভাইয়ার গুলি লেগেছে। কি বলছো ভাইয়া? আম্মিকে মিথ্যা বলবো? তুই বল না। রূপসা তার মাকে গিয়ে রাসেলের বলা কথা বলে। রূপসার কথা শুনে তার মা বাইরে এসে বলে, কোথায় রাসেল, কি হয়েছে ওর? আম্মি আমি এখানে, আমার কিছু হয়নি। তুই আবার আমাকে মিথ্যে বলে রাখলি। হ্যাপি বার্থডে আম্মি, এই তোমার জন্মদিনের কেক। আমার তোর কেকের কোনো প্রয়োজন নেই, তুই তোর কেক নিয়েই যা। তোকে বলছি না তুই আমার সঙ্গে কথা বলবি না যতক্ষণ না আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনিস। পেছন থেকে রেশমা বলে ওঠে, মা এখনো কি তুমি তোমার ছেলের সঙ্গে কথা বলবে না? রেশমার আওয়াজ পেয়ে রূপসা ও তার মা অবাক হয়ে পেছনে ফিরে তাকায়। সামনে রেশমাকে দেখে রূপসা বলে, আপু তুমি ফিরে এসেছো? রেশমা তুই তুই সত্যি আমার সামনে, নাকি আমি স্বপ্ন দেখছি? এটা কোনো স্বপ্ন নয় মা, ও সত্যি তোমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ মা, আমি তোমার সামনে। মা তুমি কেমন আছো? আমি তোর সাথে কথা বলবো না, তুই চলে যা। এ কি বলছো মা? তুমি আমার সঙ্গে কথা বলবে না কেন? আমি তোর কে যে তুই আমার জন্য এখানে আসবি? তুই তো আমাকে ভালোই বাসিস না। এটা কি বলছো মা? আমি তোমাকে ভালোবাসি না। না, তুই যদি আমাকে ভালোবাসতিস তবে কি আমাকে ছেড়ে যেতিস? আমি কি করব? সব কিছুর জন্য তোমার ছেলেই দায়ী। আমি জানি তো, তাই তো এত বছর আমি ওর সঙ্গে কথা বলিনি। এবার তো তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি, এবার তো আমার সঙ্গে কথা বলো। সে পরে দেখা যাবে। কি পরে দেখবে মানে? তুমি যদি আমার সঙ্গে কথা বলো তার জন্য আমি রেশমাকে ফিরিয়ে আনলাম, এমনকি রেশমার হাতে কেকও নিয়ে এলাম জন্মদিন পালন করার জন্য, আর তুমি আমার সঙ্গে কথা বলবে না? ঠিক আছে, তোকে মাফ করে দিলাম, যা এখন আমার মেয়ের বানানো কেকটা দে। বাহ, মেয়ের হাতের কেক শুনে কেক চাইছো? এত বছর আমার আনা কেক তুমি না কেটে নষ্ট করছো। আমি ঠিক করেছি আমি আমার জন্মদিনে আমার মেয়ের হাতের কেক খেয়েই পালন করব। সামনের বার থেকে আর সেটা হবে না। সামনের বার থেকে হবে না কেন? রেশমা তুই আমার জন্য আর কেক বানাবি না? কে বলেছে আমি তোমার জন্য কেক বানাবো না? আমি তোমার জন্য প্রতি বছর কেক বানাবো। শুনলি তো, আমার মেয়ে আমার জন্য প্রতি বছর কেক বানাবে। বানাবে তো, তবে মেয়ে হয়ে নয়, তোমার বৌমা হয়ে বানাবে। রাসেল কথার ফ্লোতে বলে দিয়েছে। এটা মনে পড়তে রাসেল সেখান থেকে পালিয়ে রুমে চলে যায়। তখন রাসেলের মা রেশমাকে বলে, রেশমা আমার ছেলে কি বললো? রেশমা রাসেলের কথা লজ্জা পেয়ে যায়, তাই সে কি বলবে বুঝতে পারে না। সে থতমত খেয়ে বলে, আমি কি জানি তোমার ছেলে কি বলছে? বলেই রেশমা পালাতে যায়। তখন রাসেলের মা হাতটা ধরে নিয়ে বলে, কোথায় পালাবি? দাঁড়া এখানে। তুই আমাকে সত্যি কথা বল, তুই সত্যি আমার ছেলের বউ হবি? মা তোমরা চাইলে হব। আমি রাজি তোমাকে আমার ভাবি বানাতে।
আমারও তোকে খুবই পছন্দ। তুই আমার ছেলের বউ হবি, তুই আমাকে ছেড়ে আর চলে যাস না, ঠিক আছে? যাব না, আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোরা কথা বল, আমি আসছি। রূপসার মা চলে যায়। রূপসা রেশমাকে বলে, আপু তুমি সত্যি আর যাবে না তো? না, যাব না। তবে এবার যদি তোমার ভাইয়া আমাকে কিছু বলে তবে আমি তোমার ভাইয়াকে ছাড়বো না। পেছন থেকে রাসেল বলে, হুম, আর আমি তোমাকে হারাতে চাই না। ভাইয়া তুমি আপুকে ছেড়ে চলে গেলে কেন? কোথায়? আমি তো একটু রুমে গিয়েছিলাম। তুমি ওর কথা বিশ্বাস করো না রূপসা। আমি জানি আপু। আচ্ছা তোমরা কথা বলো, আমি দেখি আমি কোথায় গেল। এদিকে মিম্মা তিথিকে বলে, ম্যাডাম গুন্ডাগুলো কোথায়? ওরা ওইদিকে। তুমি বাচ্চাগুলোকে সেভ করে নিয়েছো? ইয়েস ম্যাম। এমন সময় একজন গুন্ডা তিথির দিকে গুলি ছোড়ে। তখন মিম্মা দেখতে পেয়ে তিথিকে সরিয়ে দেয়, আর গুলিটা মিম্মার শরীরে লাগে। মিম্মা মাটিতে পড়ে যায়। তিথি মিম্মাকে ধরে বলে, মিম্মা, এটা তুমি কি করলে? ম্যাডাম আমি থাকতে আপনার কিছুই হতে দেব না। তুমি আমার জন্য নিজের জীবনটা কেন বাঁচিয়ে রাখলে? ম্যাডাম আপনি আমার সিনিয়র, তার উপর আমি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম। কিন্তু আমি তো তোমার সেই বন্ধুত্বের হাত অ্যাকসেপ্ট করিনি। তবে কেন আমার জন্য নিজের জীবন নষ্ট করতে যাচ্ছে? ম্যাডাম আপনার কিছু হলে আমি আপনার বলতে বলতে মিম্মা অজ্ঞান হয়ে যায়। তিথি মিম্মাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টরকে বলে চিকিৎসার ব্যবস্থা করে। তারপর রাসেলকে ফোন করে রাসেল রেশমাকে জড়িয়ে ধরতে যাবে। ফোনের রিং হতে ফোন ধরে বলে, হ্যাঁ মিস তিথি বলুন। স্যার একটা বিপদ হয়ে গেছে। কি হয়েছে? স্যার মিম্মার শরীরে গুলি লেগেছে। কি বললে? মিম্মাকে গুলি লেগেছে? রেশমা রাসেলের মুখে গুলির কথা শুনে অবাক হয়ে বলে, কি হলো রাসেল, মিম্মার কি হয়েছে? বলছি, আগে দিদির সঙ্গে কথা বলিনি। হ্যাঁ দিদি, আপনারা কোথায় আছেন? স্যার আমরা বগুড়া হসপিটালে আছি। আমরা এক্ষুনি আসছি। কিছুক্ষণের মধ্যে রাসেল ও রেশমা হসপিটালে আসে। তিথি রাসেলকে দেখে এগিয়ে যায়। রাসেল বলে, দিদি মিম্মা এখন কেমন আছে? স্যার এখনো কিছু বলছে না। রেশমা তিথির দুই হাত ধরে ঝাঁকুনি দিয়ে রেগে বলে, তুমি থাকতে মিম্মার গুলি লাগলো কি করে? তোমরা কোথায় গিয়েছিলে যে মিম্মার এই অবস্থা? ম্যাডাম আমি আর মিম্মা একটা কিডন্যাপিং এর কেস দেখতে গিয়েছিলাম। সেখানে এমন কিছু হবে বুঝতে পারিনি। বুঝতে পারিনি বললেই হবে? তুমি মেয়েটাকে নিয়ে গেল। সব থেকে বড় কথা, এরকম একটা কিডন্যাপিং এর কেস সলভ করতে গেছো, আমাদেরকে জানালে না কেন? আসলে স্যার আমরা বুঝতে পারিনি এমন কিছু হবে। তুমি তো আমাদের সহ্যই করতে পারো না, তাই তুমি মিম্মাকে ওরকম একটা বিপজ্জনক জায়গায় নিয়ে গেছো। আই এম সরি ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করবেন। মিম্মার যদি কিছু হয় আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না, কথাটা মনে রেখো। রেশমা ছাড়ো, যা হবার হয়ে গেছে। এখন দেখো কি করে মিম্মাকে ঠিক করে বাসায় ফিরিয়ে নেওয়া যায়। এমন সময় ডক্টর এসে জানায় মিম্মা স্টেবল। তখন তিথি দেখতে যেতে চাইলে রেশমা বলে, মিম্মা আমার বন্ধু, তুমি ওর পাশে একেবারে যাবে না। তুমি মেয়েটাকে আর কিছু বলো না, যদি হোক তিথি তো মিম্মার কলিগ। সে পরে দেখা যাবে, এখন আমি আমার বন্ধুর পাশেই থাকতে চাই। ওকে তুমি আগে যাও। তুমিও আমার সঙ্গে চলো। দুজনেই মিম্মার কেবিনে যায়। হঠাৎ তিথির মনে হলো, এক মিনিট, রাসেল স্যার আর রেশমা ম্যাডাম একে অপরকে তুমি বলে সম্বোধন করছে। কিন্তু আমি যতদূর জানি ওরা একে অপরকে আপনি করেই কথা বলতো। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে কেবিনে গিয়ে রেশমা রেগে মিম্মাকে বলে, এসব কি? হ্যাঁ, আজ যদি তোর কিছু হয়ে যেত? তোরা তো আছিস, তোরা থাকতে আমার কি হতে পারে? তারপরেও তুমি এটা ঠিক করে নি মিম্মা। সরি স্যার, আসলে সত্যি এমন কিছু হবে বুঝতে পারিনি। তুই কি বুঝিস বলবি আমাকে? ওকে এভাবে বলো না। ও হয়তো সত্যি না বুঝে কাজটা করে ফেলেছে। এমন সময় তিথি আড়াল থেকে মিম্মার কথা শোনে। মিম্মা বলে, স্যার তিথি ম্যাডাম ঠিক আছে তো? হ্যাঁ তিথি ঠিক আছে, এখন তুমি জলদি সুস্থ হয়ে থানায় ফিরে চলো। জি স্যার, জলদি আসবো। মিম্মার কথা শুনে তিথি অবাক হয়। সে মনে মনে বলে, এই মেয়েটাকে আমি কত ভুল বুঝেছি, অপমানও করেছি, আর আজ সেই মেয়েটা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো। এমনকি স্যার ও ম্যাডামের সামনে আমার নাম কমপ্লেনও করলো না। না, আমার ওর কাছে ক্ষমা চাওয়া দরকার। রেশমা ও রাসেল বাইরে বেরিয়ে আসে। রাসেল তিথিকে বলে, দিদি
তুমি গিয়ে মিম্মার সঙ্গে দেখা করে এসো। ওকে স্যার, থ্যাংক ইউ। রেশমা তিথিকে রাগী লুকে দেখে। তিথি গিয়ে মিম্মাকে বেডে দেখে মন খারাপ করে। তিথির মন খারাপ দেখে মিম্মা বলে, এ কি ম্যাডাম, আপনার মন খারাপ কেন? আজ আমার জন্য তুমি হসপিটালের বেডেই শুয়ে আছো। তুমি আমাকে ক্ষমা করে দাও মিম্মা। এটা আপনি কি বলছেন ম্যাডাম? আমি আপনাকে ক্ষমা করার কে? আপনি আপনার ডিউটি করেছেন, আমি আমার ডিউটি করেছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ ম্যাডাম, বলুন না। মিম্মা, তুমি থানায় আমাকে একটা অফার দিয়েছিলে। এখন আমি যদি তোমার থেকে সেই অফারটা নিতে চাই, তুমি কি দেবে আমাকে? কি বলছেন ম্যাডাম? তুমি আমাকে তোমার বন্ধু বানাবে, এসআই ম্যাডামের মতো? আমিও তোমার বন্ধু হতে চাই। বন্ধু বানাতে পারি, তবে একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলো, আমি ঠিক করে দেব। সে তো আপনাকেই ঠিক করতে হবে। ওকে, বলো তোমার বন্ধু হতে হলে আমাকে কি করতে হবে? দেখুন ম্যাডাম, রেশমা আমার বন্ধু, তাকে আমি নাম ধরে ডাকি, সে আমার নাম ধরে ডাকে। হ্যাঁ, আজ থেকে তুমিও আমার নাম ধরবে। আমি তো এমনিতেই তোমার নাম ধরেই রাখি, এছাড়া আর কি করতে হবে? রেশমা আমাকে তুই বলে, আপনাকেও আমাকে তুই করে বলতে হবে, তবে আমি আপনার বন্ধু হতে পারবো। ওকে, আজ থেকে আমিও এসআই ম্যাডামের মতো তুই বলবো, তুইও আমাকে তুই বলবি। সেটা আমি পারবো না। কেন তুই আমাকে তুই বলবি না কেন? আমি তো তুই বলেছি, তাহলে তোর বলতে প্রবলেম কোথায়? আমি খুব জোর তুমি বলতে পারবো। তুই বলতে পারবি না কেন? সেটা তুমি পরে বুঝতে পারবে, এখন আমি বলতে পারবো না। তুমি এখন গিয়ে রেশমাকে একটু আমার কাছে পাঠিয়ে দাও। ওকে, আমি ম্যাডামকে পাঠিয়ে দিচ্ছি। তিথি এসে রেশমাকে বলে, ম্যাডাম আপনাকে মিম্মা ডাকছে। হ্যাঁ যাচ্ছি, তার আগে তুমি গিয়ে রাসেল স্যারকে এক বোতল পানি এনে দাও। ওকে ম্যাডাম, যাচ্ছি। রেশমা কেবিনে যায়। কিছুক্ষণ পর সঞ্জু আসে। সঞ্জুকে দেখে তিথি বলে, ভাইয়া তুমি এখানে কেন? শুনলাম মিম্মার গুলি লেগেছে, তাই এলাম। মিম্মা এখন কেমন আছেন? ভাইয়া তুমি মিম্মাকে কি করে চেনো? বলছি, তার আগে বল উনি কেমন আছেন? মিম্মা এখন ভালো আছে। আমাকে ওনার কাছে নিয়ে চল। এসো ভাইয়া। তিথি সঞ্জুকে মিম্মার কেবিনের দিকে নিয়ে যায়। এদিকে রেশমা কেবিনে যেতে মিম্মা বলে, রেশমা তুই সঞ্জুকে কিছু বলেছিস? হ্যাঁ, তোর এই অবস্থা আমি ভাইয়াকে জানাবো না? উনি কোথায়? ভাইয়া এলো বলে। এমন সময় রাসেল সঞ্জুকে বলে, সঞ্জু, তুই এখানে কেন? তুইও এখানে আছিস? মিম্মা ঠিক আছে? তুই মিম্মার খোঁজ নিতে এখানে? মিম্মার সঙ্গে এর মানে মিম্মাই সেই মেয়ে? তোদের কনস্টেবল মিম্মাই সেই মেয়ে। ভাইয়া আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। কেবিনে চল, বুঝতে পারবি। মিম্মার কেবিনের বাইরে এসে সঞ্জু বলে, রেশমা আমরা কি কেবিনে আসতে পারি? আরে সঞ্জু ভাইয়া এসো, তোমার জন্য অপেক্ষা করছে একজন, তোরা কথা বল, আমি বাইরে আছি। এদিকে সঞ্জু মিম্মাকে বলে, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আপনার কথা শুনে তো আবার হার্টবিট বেড়ে গেছে। ভাইয়া এবার আমাকে ক্লিয়ার করবে, আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তার আগে বল, মিম্মা মেয়েটা কেমন? ও কি তোর পছন্দ হয়? সত্যি বলবো ভাইয়া, প্রথম প্রথম আমি মিম্মাকে সহ্যই করতে পারতাম না, কিন্তু আজও আমাকে যে বাঁধনে বেঁধেছে, তারপরও কি খারাপ বলি কি করে? এর মানে মিম্মা তোর ভাবি হলে তোর কোনো আপত্তি নেই? তুই যদি আপত্তি করিস তবে আমি ওকে বিয়ে করব না। এর মানে মিম্মাই সেই মেয়ে যাকে তোমরা সবাই পছন্দ করে এসেছিলে? আমাকে দেখা করাওনি, কারণ তোমরা জানতে আমি ওকে পছন্দ করি না। না, আমি আগে জানতাম না। সেদিন থানায় তোকে বলতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি তুই মিম্মাকে সহ্য করতে পারিস না। তাই মিম্মাকে বললাম ও যেন তোকে বন্ধু বানায়। ও, এর জন্যই মিম্মা আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। তুই আমার বন্ধুত্ব পাওয়ার জন্য এমন একটা খতরা নিয়েছিলি? তোর যদি কিছু হয়ে যেত তবে আমার ভাইয়ার কি হতো ভেবে দেখেছিস? আমি ভাইয়াকে কেমন করে মুখ দেখাতাম? না, তুমি ভুল ভাবছো। আমি তোমার বন্ধুত্ব পাওয়ার জন্য কিছুই করিনি, তখন আমি শুধু আমার ডিউটি করেছিলাম। আর আমি যখন তোর দিকে বন্ধুত্বের হাত বাড়ালাম, তুই আমাকে তুই করে বলতেই ইনকার করলি, কারণ তুই আগে থেকেই জানতিস
আমি তোর ননদ। কিন্তু তুই এটা কি ঠিক করলি? কোনটা ঠিক করলাম না? এই যে তুই আমাকে বললি আমি যেন তোকে তুই বলি, কিন্তু তুই তো সম্পর্কে আমার ভাবি। আমার তোকে তুমি বলা উচিত ছিল, কিন্তু তুই পুরো সম্পর্কটাই ঘুরিয়ে দিলি। ওকে, তবে একটা কাজ করি। আবার কি করতে চাস? তুমি আমার ভাইকে ভুলে যাও। মনে করো আমাদের প্রথম পরিচয়, আমি তোমাকে বন্ধুত্বের অফার করলাম। হাই, আমি মিম্মা, আমি তোমার বন্ধু হতে চাই। আমি তিথি, তবে বন্ধু হতে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? বন্ধুত্বে তুমি চলবে না, তুই বলবে, তবে আমি বন্ধু বলবো। ওকে, আজ থেকে তাহলে আমরা বেস্ট ফ্রেন্ড। ওকে, আজ থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড। আর তুই আমার। এমন সময় রেশমা এসে বলে, ও, তোরা যদি বেস্ট ফ্রেন্ড হয়ে যাস তবে আমি কে? তুই আমার বেস্ট ফ্রেন্ড। সেটা কি তোর নতুন বেস্ট ফ্রেন্ড মানবে? হুম। আমি রাজি, যদি তুই রাজি থাকিস। আমিও রাজি। তাদের কথার মাঝে সঞ্জু ও রাসেল বলে ওঠে, তাহলে আমাদের কি হবে? তোমাদের কিচ্ছু নেই, তোমরা যাও এখান থেকে। বন্ধু চল, এই 3টে মেয়ের কাছে আমাদের কোনো ইম্পর্টেন্ট নেই। ঠিক বলেছি ভাই, চল আমরা বাইরে অপেক্ষা করি। সঞ্জু ও রাসেল চলে যেতে মিম্মা ও তিথি রেশমাকে চেপে ধরে। রেশমা, তোর ব্যাপার কি? আমার আবার কি হবে? হ্যাঁ মিম্মা ঠিক বলেছে, তোর আর রাসেল ভাইয়ার চক্কর কি? চক্কর আর কি, মিম্মা সব জানে, ওর থেকে জেনেছি। এর মানে রাসেল স্যার তোকে মেনে নিয়েছে? শুধু মেনে নেয়নি, ও আমাকে প্রপোজও করেছে। হসপিটালে আসার আগে আমি তো ওর বাসায় ছিলাম, আর আজ মার জন্মদিন, তাই কেক বানিয়ে নিয়ে যাই এবং মায়ের সঙ্গে দেখা করি। মা? মা মানে কার মা? রাসেলের মাকে আমি মা বলি। কবে থেকে? যেদিন প্রথম আমি রাসেলের বাসায় গিয়েছিলাম সেই দিন থেকে আমি ওর মাকে মা বলি। এর মানে তুই সেই মেয়ে যার জন্য আন্টি রাসেল ভাইয়ার সঙ্গে এত বছর কথা বলেনি? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস, আমি সেই মেয়ে। কিন্তু তুই এসব জানলি কেমন করে? তুই চলে যাওয়ার পর ভাইয়া ভেঙে পড়েছিল। এদিকে আন্টিও ভাইয়ার সঙ্গে কথা বলতো না, আমাকে রূপসার সব ঘটনা বলেছিল, তাই তো জানি। এবং আমার ইচ্ছে ছিল সেই মেয়েটার সঙ্গে দেখা করার, যার জন্য ভাইয়ার মনে এত ভালোবাসা। আমি চেষ্টা করেও ভাইয়ার মনে আমার জন্য জায়গা করতেই পারিনি। এর মানে তুইও স্যারকে ভালোবাসতিস? আমার ভালোবাসা একতরফাই ছিল। চিন্তা করিস না, তুইও ঠিক তোর মনের মানুষ পাবি। আল্লাহর ওপর ভরসা রাখ। বলতে বলতে একটা হ্যান্ডসাম ডক্টর মিম্মার কেবিনে ঢোকে আর তিথির সঙ্গে ধাক্কা লাগে। তিথি সরি বলে ওপরের দিকে যেই তাকিয়েছে অমনি তিথি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়ে। ডক্টর এক্সকিউজ মি বলে মিম্মার কাছে গিয়ে বলে, আপনারা এখন আসতে পারেন, এখন পেশেন্টের রেস্টের সময়। ওকে ডক্টর, আমরা চলে যাচ্ছি, তিথি চল। রেশমা তিথিকে নিয়ে যায়, কিন্তু তিথির চোখে ডক্টরের থেকে সরতেই চায় না। এদিকে রাসেল রেশমাকে একটু আড়ালে নিয়ে বলে, তুমি কি নতুন বন্ধু পেয়ে আমাকে বলে গেছো? তোমাকে কি ভোলা যায়? আই লাভ ইউ মাই সুইট হার্ট। আই লাভ ইউ টু মাই ডিয়ার জান। এখন বাসে চলো। আর একটু থাকি মিম্মার কাছে। আমি ফোন করেছিল, বোনকে ছেলের বাসা থেকে দেখতে আসবে। ওকে, তাহলে একটু দাঁড়াও, আমি মিম্মা ও তিথিকে বলে আসছি। ওকে, জলদি এসো। রেশমা তিথির কাছে গিয়ে বলে, তিথি আমি বাসা যাচ্ছি, তুই মিম্মার খেয়াল রাখিস। ওকে, আমি আছি। সাবধানে থাকবি, আমি বিকেলে আসবো। ওকে, তুই চিন্তা করিস না। রেশমা ও রাসেল বাসায় ফিরে আসে। এদিকে তিথি মিম্মার জন্য হসপিটালে অপেক্ষা করছে। সঞ্জু বাসায় চলে যায়। তিথি হঠাৎ সেই ডক্টরকে দেখতে পায়। ডক্টর এসে তিথিকে বলে, শুনুন। হ্যাঁ ডক্টর, বলুন। আপনি পেশেন্টের কে? ও আমার ফ্রেন্ড। ও এখন কেমন আছে? আপনার বন্ধুর কন্ডিশন এখন স্টেবল। থ্যাংক ইউ ডক্টর। ওর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমাই করতে পারতাম না। কেন, কি এমন হয়েছিল যে নিজেকে ক্ষমা করতে পারতেন না? তিথি চুপ করে থাকে। ডক্টর বলে, আপনি না চাইলে বলবেন না। না, তেমন কিছু নয়। আসলে মিম্মাকে প্রথম আমি সহ্যই করতে পারতাম না, কিন্তু আজ ওই মেয়ে আমাকে বাঁচিয়েছে। নিজে গুলির সামনে দাঁড়িয়ে পড়ে। কেন, আপনারা কি কাজ করেন? আমার মিরপুর থানার পুলিশ কনস্টেবল। ও, আই সি। এদিকে রূপসাকে দেখে ছেলের বাসার লোক চলে যায়। রেশমা তার রুমে চেঞ্জ করছে।
রাসেল গিয়ে পেছন থেকে বলে, জান কি করছো? রেশমা চমকে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। একটু তাকি, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। সারাদিন দেখি নেশা মেটেনি। না, তোমাকে বারবার দেখতে ইচ্ছে করে। খুব হয়েছে, যাও এখন। রূপসা বা মা এসে গেলে কি হবে? কেউ আসবে না জান। কবে বিয়ে করবে আমাকে? তুমি চাইলে আজই হবে আমাদের বিয়ে। তাই তাহলে চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসি। না মশাই, আমি আমার বিয়েতে আমার সব বন্ধুদের খাওয়াবো। আমি লুকিয়ে বিয়ে করতে চাই না। ওকে, তবে আম্মাকে বলি আমার বিয়ের আয়োজন করুক। তুমি বলতে পারবে? আমি না পারলে আমার বন্ধু সঞ্জয় আছে, ও আমাকে সাহায্য করবে। তাই? তাই। আচ্ছা, তুমি স্যারের কোনো খবর জানো? ও বিয়ে করে সেটেল করেছে। তোমার কাছে ওর ঠিকানা আছে যোগাযোগ করার জন্য? না, তবে শুনেছি ও এখন দেশে ফিরছে। ও আচ্ছা, আমাকে যেভাবে হোক ওকে খুঁজে বের করতেই হবে। আমি জানি মেয়েটা আমার উপরে খুব অভিমান করে আছে, তাই তো ও আজও আমার সঙ্গে দেখা করেনি। তুমি ভেবো না, সব ঠিক হবে। আমি আছি তোমার পাশে। রেশমা সারার খবর নিয়ে সবার আগে দেখা করে মান অভিমান ভাঙায়। তুই এখানে কেন এসেছিস? আই এম সরি সারা, সেদিন আমি তোকে বলে যেতে চেয়েছিলাম, কিন্তু রাসেলের কথাগুলো আমাকে এতটাই আঘাত করে যে তখন আমার মাথায় আর কিছু আসেনি। তুই আবার আমাকে ছেড়ে কখনো চলে যাবি না তো? আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কথা দিলাম। তা তোদের বিয়ে কবে হচ্ছে? খুব শীঘ্রই। সারা, তুমি আমাকেও ক্ষমা করে দাও, আমার জন্য তোমার বন্ধু তোমার পাশে ছিল না। ইটস ওকে, কোনো ব্যাপার না। আজ আমার বন্ধু তোকে পেয়েছে, এটাই আমার কাছে অনেক। তারপর দিনক্ষণ দেখে তাদের বিয়ে দিয়ে দেয়। বাসর ঘরে যখন রেশমা বসে আছে, হঠাৎ তার চোখ পড়ে একটা ফুলের ওপরে। ফুলটা হাতে নিয়ে রেশমা ভাবে, এ তো সেই ফুল। এমন সময় রাসেল এসে বলে, জান কি ভাবছো? রাসেল, এটা তো সেই ফুলটা। হ্যাঁ জান, এটা সেই ফুল যেটা দিয়ে তুমি আমাকে প্রপোজ করেছিলে। তুমি সত্যি আমার ফুলটা এইভাবে ভালোবেসে নিজের কাছে রেখেছো? যতদিন এই ফুল ভালো আছে ওটা এভাবেই থাকবে। রাসেলের কথা শুনে রেশমা রাসেলকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। রাসেল রেশমাকে সারা জীবনের জন্য আজ কাছে পেয়ে গেল। এভাবেই ওদের ভালোবাসা পূর্ণতা পাক। ওরা একে অপরকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দিক। ওদের জন্য অনেক ভালোবাসা থাকলো। দোয়া করবেন আপনারা সবাই।